হিমোগ্লোবিন is the normal limit. তো যখন আমাদের হিমোগ্লোবিন নর্মাল লিমিটের চেয়ে কমে যায় তখন সেটাকে বলা হয় এনিমিয়া বা রক্ত স্বল্পতা। তাহলে আমাদেরকে জানতে হবে তাহলে নর্মাল লিমিট কত। এটা হচ্ছে এইজ এবং সেক্স ভেদে এক একজনের জন্য এক 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 একটা লেভেল। যেমন ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে হিমোগ্লোবিন লেভেল নর্মাল হচ্ছে 12 to 16 গ্রাম পার ডিএল, এবং মেলদের ক্ষেত্রে হচ্ছে 13 to 18 গ্রাম পার ডিএল। তো এভাবে হচ্ছে আমরা ধরি যে যখন less than 10, 10 কে হচ্ছে আমরা একটা বর্ডার লাইন ধরি। যখন 10 এর নিচে নেমে যায় হিমোগ্লোবিন লেভেল, তখন হচ্ছে আমরা তাকে হচ্ছে এনিমিয়া বলি, ইন কেস বোথ ইন মেল অ্যান্ড হচ্ছে ফিমেল। আর হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যখন যেমন নিউনেটদের ক্ষেত্রে অনেক বেশি হিমোগ্লোবিন থাকে, তাদের হচ্ছে 20, 23 এরকম থাকতে পারে বাচ্চাদের ক্ষেত্রে। আস্তে আস্তে হিমোগ্লোবিন গুলা ব্রেকডাউন হয়ে নর্মাল লিমিটে চলে আসে। তো তারপর আমরা জানবো যে এনিমিয়ার ক্লাসিফিকেশন, কি কি ধরনের এনিমিয়া হতে পারে। এনিমিয়ার কিছু আছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অ্যান্ড হচ্ছে ইটোলজিক্যাল ক্লাসিফিকেশন। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আমরা হচ্ছে এই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এনিমিয়াকে ভাগ করি যে আমাদের আরবিসির সাইজ অ্যান্ড শেপ অনুসারে। সেটা হচ্ছে প্যাথোলজিতে আমরা যখন হচ্ছে পিভিএস একটা টেস্ট আছে, পেরিফেরাল ব্লাড ফিল্ম, ওই পেরিফেরাল ব্লাড ফিল্ম অনুসারে ওই পেরিফেরাল ব্লাড ফিল্মে মাইক্রোস্কোপের নিচে আমার এই আরবিসির সাইজ এন্ড শেপগুলা কেমন দেখা যাচ্ছে সেটা অনুসারে হচ্ছে একটা ক্লাসিফিকেশন আছে। ফার্স্টে হচ্ছে মাইক্রো হাইপ্রোক্রোমিক এনিমিয়া, মানে হচ্ছে এনিমিয়ার আরবিসি যে সাইজগুলা হচ্ছে একটু হচ্ছে ছোট হয়ে যায়। আর হচ্ছে মানে এটাকে বলা হয়, আরেকটা নাম হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। সাইজগুলো ছোট হয়ে যায় এবং যে আরবিসির যেই কালার, ওই কালারটা হচ্ছে হাইপোক্রোমিক, মানে যেটা হিমোগ্লোবিন লেভেল কমে যায় তার কারণে হচ্ছে যে আরবিসির যে কালারটা, ওই কালারটা হচ্ছে অনেকটা পেল হয়ে যায়। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে যে নর্মো নর্মোক্রোমিক অ্যান্ড নর্মোপ্লাস্টিক এনিমিয়া, মানে হচ্ছে নর্মাল সাইজ কিন্তু হচ্ছে হিমোগ্লোবিন লেভেল কম, কিন্তু হচ্ছে এটার সাইজও নর্মাল এবং হচ্ছে ক্রোমিক, মানে হচ্ছে কালারটাও হচ্ছে নর্মাল থাকে। আর এটা হচ্ছে ম্যাগালোব্লাস্টিক ম্যাক্রোস্কোপিক অ্যান্ড ম্যাগালোব্লাস্টিক এনিমিয়া, যেটা হচ্ছে সাইজটা হচ্ছে অনেক বড় থাকে। আর হচ্ছে এটার হচ্ছে অনেক সাইজটা হচ্ছে মেগালোব্লাস্টিক, মানে ব্লাস্টটা হচ্ছে ইমেচিওর থাকে। বিশেষ করে হচ্ছে আরবিসি যখন হচ্ছে ইমেচিওর থাকে তখন হচ্ছে এটার সাইজটা বড় থাকে। যখন এটা নর্মাল সার্কুলেশনে চলে আসে মানে ম্যাচিওর আরবিসি হয়, তখন তার সাইজটা ছোট হয়ে যায় যখন এটা নর্মাল সার্কুলেশনে চলে আসে। এটাকে বলা হয় মেগালোব্লাস্টিক এনিমিয়া। তো এখন হচ্ছে আমরা জানবো আর মোস্ট কমন এনিমিয়া ইন বাংলাদেশ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। তো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া কেন হয়, এটার কারণ হচ্ছে আমরা জানবো। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হতে পারে যে আমাদের ডায়েটারি ডেফিসিয়েন্সি, যে আমরা আহ, সঠিকভাবে হচ্ছে আমরা প্রতিদিন যে পরিমাণ আমাদের আয়রন খাওয়া প্রয়োজন সেই পরিমাণ আয়রন আমরা খাচ্ছি না। এক হতে পারে যে ডায়েটারি ডেফিসিয়েন্সি অফ আয়রন, আরেকটা হতে পারে যে আমরা খাচ্ছি ঠিক মতো কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের আয়রন লস হয়ে যাচ্ছে। যেমন কারো যদি ক্রনিক ব্লাড লস থাকে, ক্রনিক ব্লাড লস কিভাবে হয়, যেমন হুকওয়ার্ম ইনফেস্টেশন, এটা হচ্ছে মোস্ট কমন বাংলাদেশে। যে আমরা হচ্ছে আহ যেমন যারা হচ্ছে গ্রামে বসবাস করে ওরা হচ্ছে সঠিকভাবে হাইজিন মেনটেন করে না। ওরা হচ্ছে মাটিতে বেশি মাটি নিয়ে বেশি কাজ করে, বা হচ্ছে মাটি ধরে ঠিকঠাক মতো হাত হাত ধোয় না, পরিষ্কার করে না, বা খাবার দাবার হচ্ছে ওরা সেরকম হাইজিন মেনটেন করে না। যার কারণে হচ্ছে বিভিন্ন কৃমির উপদ্রব হয় আমাদের। এটা হচ্ছে কৃমিগুলো যে হুক ওয়ার্ম, এটাকে মনে হয় হুক ওয়ার্ম বাংলাটা, এগুলা হুকের মতন থাকে, যেটা হচ্ছে ইন্টেস্টাইন থেকে এরকম সে গর্ত করে করে হচ্ছে অল্প অল্প পরিমাণ ডেইলি, যেহেতু হচ্ছে ওদের প্রজনন ক্ষমতা অনেক বেশি, অনেক বেশি, ওরা হচ্ছে এক নাগাড়ে হচ্ছে লক্ষাধিক হচ্ছে এরকম বাচ্চা দিতে পারে।
এরকম প্রত্যেকে যদি অল্প অল্প পরিমাণে হচ্ছে আপনার ব্লাড খেয়ে ফেলে, তো একটা সময় হচ্ছে আপনার এরকম এনিমিয়া হয়ে যাবে। তো এটাকে বলা হয় হুক ওয়ার্ম ইনফেস্টেশন। যার কারণে কি করতে হবে আমি পরবর্তীতে বলবো যে আমরা যে হুক ওয়ার্ম ইনফেস্টেশন থেকে যদি আমরা রক্ষা পেতে চাই আমরা কি করব। তার কারণে হচ্ছে আমাদের হাইজিন মেনটেন করতে হবে। আর যদি হচ্ছে এরকম আহ আর এই হুকওয়ার্ম ইনফেস্টেশন প্রতিরোধ করার জন্য আমাদের প্রতি 3 মাস পর পর, অন্তত 3 মাস পর পর আমাদের হচ্ছে ডিওয়ার্মিং করতে হবে। ডিওয়ার্মিং মিন্স আমাদের হচ্ছে কৃমির ওষুধ। আমি বলে দিব পরবর্তীতে যে কি কৃমির ওষুধ খাবো আমরা 3 মাস পর পর, কি কি ওষুধ আমরা খেতে পারি আর এই কৃমির উপদ্রব থেকে হচ্ছে আমরা রক্ষা পেতে পারি। তো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার আরেকটা কারণ হতে পারে যে এই যে প্রতি মাসে আমাদের আমরা যারা ফিমেল আছি তাদের যে মেনস্ট্রুয়েশন হয়, তো মেনস্ট্রুয়েশনের সময় আমাদের অনেক ব্লাড লস হয়। তো যেহেতু ব্লাড লস হচ্ছে, তো সে কারণে হচ্ছে আমাদের ডায়েটারি যে আয়রন রিচ যে খাবারগুলা, সেগুলা ফিমেলদের মেলদের তুলনায় একটু বেশি খেতে হয়, যেহেতু আমাদের প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ ব্লাড লস হচ্ছে। তো এ কারণে আয়রন ডেফিসিয়েন্সির যে ইয়েটা, এটা হচ্ছে মেলদের চেয়ে হচ্ছে ফিমেলদের বেশি হয়, যেহেতু তাদের বিভিন্ন কারণে হচ্ছে আপনার ব্লাড লস হচ্ছে। যেমন ডিউরিং পার্চুরেশন, মানে বাচ্চা যখন তারা জন্ম দেয় তখন হচ্ছে অনেক পরিমাণ হচ্ছে ব্লাড লস হয়। তারপর প্রতি মাসেই তাদের ব্লাড লস হচ্ছে সেভাবে। তো এটা বললাম হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার কথা। তো এখন আমরা জানবো যে কোন কোন খাবারে হচ্ছে আয়রন থাকে, আয়রন আয়রন রিচ খাবার। তা আয়রন রিচ খাবার আমরা অনেক সময় যে ডক্টরের কাছে যাই, ডক্টরের কাছে গেলে ডক্টররা হচ্ছে আমাদেরকে বলে, যদি যখন আমাদের তিলক দেখেই তো বুঝে ফেলে যে আমরা ভেজিটেরিয়ান, তো ভেজিটেরিয়ান দেখে বলে যে হ্যাঁ, আপনার আপনার তো হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি হবেই, কারণ আপনি তো হচ্ছে মাছ মাংস খান না, মাছ মাংস খাচ্ছেন না, গিলা কলিজা খাচ্ছেন না। তো সে কারণে তো আপনার আয়রন ডেফিসিয়েন্সি হবেই, বা ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হবেই। তো এখন অ্যাকচুয়ালি আমরা জানবো যে আমরা আয়রন কোন কোন খাবার থেকে, আমরা ভেজিটেরিয়ানরা কোন কোন খাবার থেকে হচ্ছে আমরা আয়রন পেতে পারি। আয়রন হচ্ছে আমরা হচ্ছে গ্রিন অ্যান্ড লিফি ভেজিটেবলস, গ্রিন অ্যান্ড লিফি ভেজিটেবলস থেকে হচ্ছে আমরা আয়রন পাবো। তারপরে হচ্ছে আমরা গ্রিন ব্যানানা, গ্রিন ব্যানানা মানে কাঁচা কলা, কাঁচা কলা ইজ গুড সোর্স অফ আয়রন। আমরা যদি হচ্ছে আমরা যারা ফিমেলরা আছে বা সবাই, আমরা প্রতিদিন 2 দিন পর পর যে কাঁচা কলা তরকারি হচ্ছে যদি আমরা খাবার হিসেবে, ভগবানের প্রসাদ হিসেবে গ্রহণ করি, বা কাঁচা কলা ভর্তা যদি খাই, তারপরে হচ্ছে তাহলে হচ্ছে আমাদের অনেকটা আয়রন ডেফিসিয়েন্সি কমে যাবে। আমি কিছুদিন আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম পান্তা ভাতের রীতি কথা। পান্তা ভাতে যে কি পরিমাণ আয়রন থাকে নর্মাল ভাতের তুলনায়, আমি বলেছিলাম আপনাদেরকে প্রায় 20 গুণ বেশি আয়রন থাকে পান্তা ভাতে। তো আমরা আমরা যদি প্রতিদিন বা একদিন পর পর বা 2 দিন পর পর যদি হচ্ছে আমরা পান্তা ভাত খাই, বা যাদের সত্যিই ডেফিসিয়েন্সি হয়ে গেছে, মানে অলরেডি এনিমিয়া ডেভেলপ করেছে, তারা যদি ডেইলি হচ্ছে আমাদের ডায়েটে পান্তা ভাত রাখি সকালবেলা ব্রেকফাস্টে, তাহলে আমি আশা করি হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া কমে যাবে, তার রক্ত স্বল্পতা কমে যাবে যদি সেটা আয়রন ডেফিসিয়েন্সির কারণে হয়। তারপরে আহ আমি এটা আয়রন ডেফিসিয়েন্সির কথা বললাম। তারপর আরেকটা হচ্ছে আমাদের ভক্তদের ক্ষেত্রে একটা মোস্ট কমন, অনেক কমন যে এনিমিয়াটা হয় সেটা হচ্ছে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যেমন আমি যখন মেডিকেল পড়তাম তখন হচ্ছে আমার স্যারেরা বলতো, আমাকে জিজ্ঞেস করতো যে আমি তো তখনও হচ্ছে আমি ভেজিটেরিয়ান ছিলাম, তখন আমাকে জিজ্ঞেস করতো আচ্ছা বলো তো তোমার কোন এনিমিয়া হতে পারে। তো আমি বলতাম, আমি যেহেতু জানতাম যে তখন আমরা পড়তাম যে ভিটামিন বি 12 ইজ অনলি এনিম্যাল সোর্স থেকে হচ্ছে আমরা ভিটামিন বি 12 পাই, অন্যান্য কোনো সোর্স থেকে আমরা ভিটামিন বি 12 পাই না। তো আমি বলতাম তখন স্যার আমার পার্নিশিয়াস এনিমিয়া হতে পারে, পার্নিশিয়াস এনিমিয়া, এনিমিয়া মিন্স ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি এনিমিয়া। তো তখন স্যার আমাকে বলতো আর কি যে দেখো, তোমার হচ্ছে মাছ মাংস খাওয়া উচিত, বুঝছো, না হলে তোমার কিন্তু হচ্ছে এরকম ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি এনিমিয়া হবে। তো এখন আমি বিভিন্ন জায়গায় মানে কোনো রিসার্চে, তারপর রিসার্চ দেখে বা পড়াশোনা করে হচ্ছে আমি জানতে পারলাম। আমি কয়েকদিন আগে আপনার লাস্ট ক্লাসটাতে যে আমি আপনার পান্তা ভাতের কথা বললাম, সেখানে হচ্ছে একজন ভারতীয় আপনার কোন একজন বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, একজন ফিমেল প্রফেসর,
তিনি রিসার্চ করেছেন যে পান্তা ভাতে ভিটামিন বি 12 আছে। আমরা এতদিন জেনে এসেছি যে অনলি হচ্ছে এনিমেল সোর্স থেকেই হচ্ছে আমরা ভিটামিন বি 12 পাই, কিন্তু পান্তা ভাতেও হচ্ছে ভিটামিন বি 12 আছে। ইট ইজ এ গুড সোর্স অফ ভিটামিন বি 12। তারপর আরেকটা আছে, আমি একটা আয়ুর্বেদিক ডক্টরের হচ্ছে আমি একটা লেকচার থেকে আমি শুনেছি, চার মগজ। চার মগজ ইজ এ গুড সোর্স অফ ভিটামিন বি 12। আর এনিমেল সোর্স, যেহেতু হচ্ছে আমরা প্রাণীজ আমিষের মধ্যে দুধ খেতে পারি, তাহলে দুধ থেকে তো হচ্ছে আমরা ভিটামিন বি 12 পেয়ে যাচ্ছি। এখন হতে পারে আপনারা বলতে পারেন যে মাতাজি আমার তো দুধ সহ্য হয় না, কারো কারো ল্যাকটোজ ইনটলারেন্স থাকে। যেমন আহ আপনার দুধের মধ্যে যে ল্যাকটোজ থাকে সেটা সঠিকভাবে ডাইজেশনের জন্য ল্যাকটেজ নামক এক ধরনের এনজাইমের প্রয়োজন হয়। তো যেটা কিনা যাদের এই ল্যাকটেজ এনজাইমটা থাকে না, তো তাদের হচ্ছে দুধ খেলে সেটা হজম হয় না, তাদের বমি হয়ে যায়, নসিয়া হয়, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট ডেভেলপ করে। তারা যদি দুধ খেতে না পারে তাহলে দুধের তৈরি অন্যান্য খাবারগুলো খেতে পারে। যেমন হচ্ছে দুধ থেকে পনির তৈরি করে খেতে পারে, বা দুধ থেকে বিভিন্ন সন্দেশ, বা হচ্ছে আপনার দুধ দুধ দিয়ে যা যা তৈরি করা যায়, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস। তাহলে মিল্ক অ্যান্ড তারপর মিল্ক টক প্রোডাক্টস দই থেকে খেতে হচ্ছে পারে। আমরা ভিটামিন, হ্যাঁ টক দই খেতে পারি, ইয়েস। থ্যাংক ইউ সো মাচ। টক দই হচ্ছে গুড সোর্স অফ ভিটামিন বি 12। শুধু হচ্ছে ভিটামিন বি 12 না, ইটস এ গুড সোর্স অফ প্রোটিন। আমরা হচ্ছে অনেক ভালো পরিমাণে প্রোটিন হচ্ছে আমরা টক দই থেকে পাই। আর হচ্ছে আমি কিছুক্ষণ আগে আমি যে আয়রন ডেফিসিয়েন্সির কথা যখন বলতেছিলাম, তখন হচ্ছে আমি একটা ফলের কথা নিশ্চয়ই আমি বলছি কিনা আমার অ্যাকচুয়ালি আমার মনে নেই, গোয়াভা, পেয়ারা। পেয়ারা আপনার গুড সোর্স অফ আয়রন। আপনি দেখবেন যে সকল ফলগুলা কাটলে একটু হচ্ছে আয়রন কালার হয়ে যায়, সেগুলোর মধ্যে আয়রন থাকে। যেমন কাঁচা কলা আপনি যখন কেটে রাখবেন, আপনি হচ্ছে দেখবেন যে এটা হচ্ছে একটু কালো হয়ে যাচ্ছে, মানে সেটার মধ্যে হচ্ছে আপনার আয়রন থাকে। আপনি দেখবেন যে পেয়ারা আপনি কেটে রাখলেন, কেটে রাখলে একটু পরে দেখবেন যে একটু কালচে কালচে কালার হয়ে যাচ্ছে, এটা হচ্ছে গুড সোর্স অফ আয়রন। তাহলে আর গোয়াভার মানে এরকম এত ভালো একটা ফ্রুট, এটার মধ্যে তো গুড, এটার মধ্যে অনেক আয়রন তো থাকেই। তারপর হচ্ছে পেয়ারার যে বিচি, যে দানা, সেটার মধ্যে আপনার 100 গ্রাম পেয়ারাতে প্রায় 4 থেকে 5 গ্রামের মতন হচ্ছে আমরা প্রোটিন পাই। প্রায় হচ্ছে ডিমের সমান, প্রায় ডিমের সমান, একটা ডিমের সমান প্রোটিন। অনেক ভালো একটা 100 গ্রাম পেয়ারা আমরা যদি ডেইলি খাই, তাহলে হচ্ছে আমরা ভালো প্রোটিনও পেয়ে যাচ্ছি, তারপর হচ্ছে আয়রনও পেয়ে যাচ্ছি। তো আমরা একজন সমীর কুমার ধর, ডক্টর সমীর কুমার ধর, উনি একজন পুষ্টিবিদ। তো ওনার একটা বই ছিল, বই আছে এখনো হচ্ছে, আপনি দেখবেন যে অনলাইনে অ্যাভেলেবল আছে, যে খাবার যখন ঔষধ। যে আমরা খাবারই যদি হচ্ছে প্রতিদিন কোন খাবার কখন খাওয়া দরকার সেই পরিমাণে যদি হচ্ছে আমরা প্রতিদিন খাবার খেতে পারি, তাহলে খাবারটাই হচ্ছে আমার বডিতে ওষুধ হিসেবে কাজ করবে। তো আমি ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি নিয়ে আলোচনা করছিলাম। তো এই ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সির কারণে ম্যাগালোব্লাস্টিক এনিমিয়া হয়, যেটা আমার পেরিফেরাল ব্লাড ফিল্মে হচ্ছে আমরা বুঝতে পারি। তো ভিটামিন বি 12 কেন হচ্ছে ম্যাগালোব্লাস্ট, কেন হচ্ছে আপনার এই আরবিসি গুলা বড় বড় হয়ে যায়, কারণ আপনার আরবিসির ম্যাচুরেশনের জন্য ফলিক অ্যাসিড, ভিটামিন বি 12, এই জিনিসগুলো হচ্ছে আপনার আরবিসির ম্যাচুরেশনের জন্য প্রয়োজন হয়। তো যদি হচ্ছে ভিটামিন বি 12, ফলিক অ্যাসিড, এই জিনিসগুলো না থাকে, এই ভিটামিন গুলো না থাকে, তাহলে আরবিসি ম্যাচুরেশন হতে পারে না। তাহলে ইমেচুর আরবিসি পেরিফেরাল মানে পেরিফেরাল সার্কুলেশনে চলে আসে। তখন আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে পাই যে আরবিসি আমার নর্মাল শেপে নাই, আরবিসি সাইজ গুলা একটু বড় হয়ে গেছে, ম্যাগালোব্লাস্ট হয়ে গেছে, সেটা আমরা দেখতে পাই। তো আমাদের অনেক ভক্তদেরই হচ্ছে যদি হচ্ছে আমরা ভিটামিন বি 12 অ্যাসে করাই, তখন দেখা যাচ্ছে যে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি। তখন হচ্ছে ওই ডক্টররা হচ্ছে আমাদের বকাবকি শুরু করে দেয়, হ্যাঁ আপনারা হচ্ছে আমিষ খান না, আপনারা হচ্ছে নিরামিষ খান, এই কারণে হচ্ছে আপনাদের ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হচ্ছে। এখন আমি যেহেতু হচ্ছে আপনার একটা সেক্টরে আছি, মেডিকেল সেক্টরে আছি, আমাদের হসপিটালে অনেক এরকম পেশেন্ট আসে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি, কিন্তু ওরা কিন্তু প্রচুর পরিমাণে আমিষ খায়, ডেইলি হচ্ছে গরু খাচ্ছে, খাসি খাচ্ছে, মুরগি খাচ্ছে, তো তাদের কেন ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হচ্ছে? যদি এনিমেল সোর্স থেকে আমরা ভিটামিন বি 12 পাই, তাহলে কেন হচ্ছে তাদের হচ্ছে এনিমিয়া হচ্ছে, তাদের কেন আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে? যেমন আমাদের ম্যাডামরা বলে আপনার মুরগি কলিজা খেতে হবে, কলিজার মধ্যে হচ্ছে আয়রন থাকে, তাহলে তাদের কেন হচ্ছে ডেফিসিয়েন্সি হচ্ছে? অ্যাকচুয়ালি হচ্ছে
প্রকৃতি মাতা প্রকৃতি মাতা এতটাই হচ্ছে মানে আহ প্রকৃতি মাতা তার ভিতরে সমস্ত নিউট্রিশন, সমস্ত আশীর্বাদ, আমাদের জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন সবকিছুই তিনি নিয়ে রেখেছেন। আমরা জাস্ট নিয়ে খেতে পারছি না, আমরা নিতে পারছি না। আমরা কোনো প্রাণীকে কষ্ট না দিয়েই আমরা খুব সুন্দর ভাবে আমরা হচ্ছে এই প্রকৃতি মাতা থেকে আমরা এই নিউট্রিশন গুলা নিতে পারি। যেমন শিল প্রভুপাদ বলেছেন যে কারো যদি হচ্ছে 2টা হালের গরু, 2 বিঘা জমি থাকে, তাহলে তার মতন হ্যাপি ব্যক্তি, তার মতন সুখী ব্যক্তি দুনিয়ায় হতে পারে না। কারণ হচ্ছে তার 2 বিঘা জমিতে সে শাকসবজি চাষ করবে, সেই শাকসবজি থেকে হচ্ছে সে ভিটামিন মিনারেলস এগুলা হচ্ছে সে পাবে। তার যে তার দৈনিক আমাদের কি দরকার, আমাদের প্রতিদিন হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট দরকার, প্রোটিন দরকার, ফ্যাট দরকার, তার পাশাপাশি ভিটামিনস অ্যান্ড মিনারেলস দরকার, সেগুলো দরকার। যেমন কেউ যদি হচ্ছে প্রতিদিন দুধ খায়, 1 গ্লাস পরিমাণ দুধ খায়, সে দুধ থেকে সে প্রোটিন পেয়ে যাচ্ছে, সে ভিটামিন B12 পেয়ে যাচ্ছে। তারপর হচ্ছে একটা মানে মিল্ক হচ্ছে সুষম খাদ্য, মানে ওয়েল ডিস্ট্রিবিউশন আপনার অফ নিউট্রিশন, এটার মধ্যে সবকিছু সুন্দরভাবে ডিস্ট্রিবিউটেড করা আছে। আপনার আপনার যে ছোটবেলায় আমরা হচ্ছে শুধু দুধের উপরেই কিন্তু বেঁচে থাকি, তাই না? তাইলে হচ্ছে এটার মধ্যে নিশ্চয়ই সবকিছু রয়েছে, এজন্য হচ্ছে আমাদের কোনো ডেফিসিয়েন্সি হচ্ছে না। বাচ্চারা যদি সঠিক পরিমাণে দুধ খেতে পারে, তাহলে তার অন্য কোনো ডেফিসিয়েন্সি থাকে না। দুধের উপর সে হচ্ছে অনেক সুন্দর ভাবে হচ্ছে সে জীবনযাপন করতে পারে। তাহলে আমরা কেন হচ্ছে আমাদের এই ডেফিসিয়েন্সি গুলো হচ্ছে, কারণ আমরা ডেলি যারা দুধ খেতে পারি তারাও হচ্ছে প্রতিদিন একটু দুধ কিনে খাচ্ছি না। যে জায়গায় হচ্ছে মদের দোকানে সিরিয়াল হয়, সে জায়গায় দুধ লাখে হচ্ছে প্রতি বাড়ি বাড়ি ফেরি করে হচ্ছে দুধ বিক্রি করতে হয়, তাই না? কারণ হচ্ছে আমরা ভালো জিনিসের মূল্য হচ্ছে আমরা ইকোলজিক্যাল মানুষ বুঝতে পারছি না। আমরা হচ্ছে মদের মূল্য বুঝতে পেরেছি, কিন্তু হচ্ছে দুধের মূল্য অ্যাকচুয়ালি এখনো বুঝতে পারিনি। তো এই জন্য হচ্ছে আমাদের প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ ভিটামিন B12 ডেফিসিয়েন্সি থেকে আমাদের প্রিভেন্ট করার জন্য যে প্রতিদিন 1 গ্লাস পরিমাণ দুধ খেতে হবে। তারপর আমি তো বললাম যাদের অলরেডি হচ্ছে লিফি গ্রিন অ্যান্ড লিফি ভেজিটেবলস, কার্বোহাইড্রেট ভাত একটু কমিয়ে দিয়ে একটু হচ্ছে আমরা যদি ভেজিটেবলস এর পরিমাণ একটু বেশি খাই, বা একটু তেল, আপনি হচ্ছে একজন কার্ডিয়াক সার্জন, খুব আপনারা সবাই চিনেন নিশ্চয়ই, ডক্টর দেবী শেঠি। তিনি বলেছেন অ্যাকচুয়ালি আমরা এই যে গ্রিন লিফি ভেজিটেবল বা হচ্ছে সেদ্ধ খাবার থেকেই হচ্ছে আমরা সমস্ত নিউট্রিশনের হচ্ছে যোগান পাই। আর যতই হচ্ছে আমি তেল ঝাল ইউজ করব, যত বেশি তেল, এমনকি হচ্ছে সয়াবিন তেল, সেটা হচ্ছে খুব কম পরিমাণে হচ্ছে আমাদের ব্যবহার করতে হয়। খুব কম পরিমাণে হচ্ছে আমরা যদি ইউজ করতে পারি। আর হার্টকে সুস্থ রাখার জন্য আমাদের অ্যাকচুয়ালি মানে তেল খাওয়াই উচিত না, যদি আমরা হার্টকে সুস্থ রাখতে চাই। তাহলে কেমন তেল হচ্ছে আমরা খাবো? ওই যে ওমেগা, আমি আপনাদেরকে একদিন বলেছিলাম যে আহ ফ্যাট ফ্যাট 2 ধরনের থাকে, একটা হচ্ছে হেলদি ফ্যাটস, একটা হচ্ছে আনহেলদি ফ্যাট। হেলদি ফ্যাট কে হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আপনার মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর একটা হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর যেটা হচ্ছে আনহেলদি ফ্যাট, এটার মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে ট্রান্স ফ্যাট। তাহলে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোনগুলাতে আছে? এটা হচ্ছে আপনার এই যে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, একটা উদাহরণ হচ্ছে সয়াবিন অয়েল। যখন হচ্ছে আমি যত বেশি ফ্রাই করব, তেলকে আমি যত বেশি ফ্রাই করব তত বেশি এটা সুপার স্যাচুরেটেড হয়ে যায়। যেমন অনেক সময় আমরা এরকম করি যে আমরা তেলকে কি করছি, আমরা বিভিন্ন ভাজি পোড়া এই তেলে ভাজছি। এই তেলটা যখন যেটা যেটা র্যামনেন্ট, যে তেলটা থাকছে রিমেইনিং তেলটা, সেই তেলটা হচ্ছে আমরা আবার অন্যান্য আহ, খাবার তৈরিতে, অন্যান্য তরকারি রান্না করার জন্য হচ্ছে আমরা ইউজ করছি। ইট ইজ ভেরি মাচ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ। এটা আমাদের বডির জন্য অনেক ক্ষতি। যেমন হচ্ছে আমরা যে রেস্টুরেন্টে যে খাবারগুলো খাই, ওরা হচ্ছে একটা তেলকে বারবার তারা ইউজ করছে। আর হচ্ছে আপনারা খেতে পারেন, যদি আপনাদের সামর্থ্যে কুলায়, তাহলে হচ্ছে আপনারা অলিভ অয়েল খেতে পারেন। অলিভ অয়েল হচ্ছে ভার্জিন অলিভ অয়েল, এটার মতো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। তারপরে হচ্ছে আমাদের কাঠবাদাম, কাজু বাদাম, তারপরে হচ্ছে আপনার চীনা বাদাম, সেগুলোর মধ্যে হচ্ছে আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। সেগুলোতে অনেক পরিমাণে প্রোটিন থাকে, ফাইবার থাকে, যেগুলো হচ্ছে আমাদের নিউট্রিশন লেভেল এনরিচ করতে হচ্ছে হেল্প করে। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে, যেমন অনেকে হচ্ছে আমি একটা ভালো সোর্সের কথা আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করি না, সেটা হচ্ছে কচু শাক। কচু শাক কচু শাক ইজ গুড সোর্স অফ আয়রন। এখন
আমরা অনেক সময় কি করি, আমরা আয়রন জাতীয় খাবার খাচ্ছি কিন্তু তবুও আমাদের আয়রনের কোনো উন্নতি হচ্ছে না, আমাদের রক্ত স্বল্পতা ডেভেলপ করতেছে, এনিমিয়া ডেভেলপ করতেছে। সেটা কেন? আপনি আমাকে বলতে পারেন যে মাতাজি আমি অনেক ধরনের শাকসবজি খাই, আমি কাঁচা কলা খাচ্ছি, আমি এই কচু শাক খাচ্ছি, কিন্তু তবুও তো আমার আয়রনের কোনো উন্নতি হচ্ছে না, আমার আয়রন ডিফিসিয়েন্সি বা আমার শরীরের শক্তি পাই না। আপনার এই এনিমিয়ার লক্ষণই তো এটা, যে শরীরে শক্তি পায় না, শরীর ঝিমঝিম করে কাজ করতে। ওই যে একজন মাতাজি আমাকে গত ক্লাসে শেয়ার করেছিল যে মাতাজি আমি মনের জোরে কাজ করি কিন্তু দেহে আমি বল পাই না, দেহের মধ্যে কোনো শক্তি নেই। হ্যাঁ, তো এটা আমাকে জানতে হবে যে আয়রন আয়রন অ্যাবজর্পশন সম্পর্কে, যে আয়রন কিভাবে অ্যাবজর্ব হয়। আয়রন কিভাবে অ্যাবজর্ব হয়, যে আয়রন আমরা যে ডায়েটারি সোর্সে আয়রনটা থাকে আপনার ফেরিক আয়রন হিসেবে। আয়রনের দুইটা ফর্ম থাকে, একটা হচ্ছে আয়রন 2+, আর একটা হচ্ছে আয়রন 3+, মানে ফেরিক আয়রন এবং ফেরাস আয়রন। এখন আমাদের যে ডায়েটারি সোর্স যেমন কচু শাক, আপনার ব্যানানা, গোয়াভা, এগুলোর মধ্যে আয়রন থাকে ফেরিক সোর্সে। হ্যাঁ, কিন্তু ফেরিক ফেরিক ইজ আনসলিউবল টু আওয়ার বডি, আমাদের বডিতে সেটা অ্যাবজর্ব হয় না, আনসলিউবল থাকে, আনঅ্যাবজর্বেবল থাকে। কিন্তু যখন এটা আমরা খাই, খাওয়ার পর আমরা যদি সাথে ভিটামিন সি খাই, তাহলে ভিটামিন সি এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিডের সাহায্যে সেটা ফেরিক থেকে ফেরাসে পরিণত হয়, তখন সেটা আমাদের বডি অ্যাবজর্ব করতে পারে। তো এই জন্য আমাকে দেখতে হবে যে আমি যে লিফি ভেজিটেবলস খাচ্ছি, আয়রন যে খাবারগুলোর মধ্যে রিচ থাকে সেই খাবারগুলো খাচ্ছি, সেটার সাথে আমি ভিটামিন সি খাচ্ছি কিনা। তাহলে আপনি কি খেতে পারেন? আমরা যখন ভাত খাবো মানে বা অন্ন প্রসাদ পাবো, তখন তার সাথে আমরা একটা লেবু নিয়ে নিব, 2-3 টুকরা লেবু নিয়ে নিব, ভিটামিন সি নিয়ে নিব, ভিটামিন সি জাতীয় বা এই যে কাঁচা মরিচও কিন্তু গুড সোর্স অফ ভিটামিন সি। কাঁচা মরিচ, লেবু, সেগুলো নিয়ে নিব। তাহলে সেগুলো যখন একসাথে করে ওই লিফি ভেজিটেবলস বা সেই সবজিগুলোর সাথে একসাথে মিলিয়ে খাবো, তখন আমার আয়রনটা সঠিকভাবে আমার বডিতে অ্যাবজর্ব হবে, তখন আমার আর আয়রন ডেফিসিয়েন্সি হবে না। তাহলে কি আমাকে খেয়াল রাখতে হবে যে আয়রন যদি আমি খাই, তাহলে আয়রনের সাথে আমাকে ভিটামিন সি খেতে হবে। ভিটামিন সি না খেলে আয়রন আমার ফিসিসের সাথে মানে স্টুলের সাথে বের হয়ে যাবে, এটা আমার বডিতে কোনো কাজ করবে না। আর ভিটামিন বি টুয়েলভ। ভিটামিন বি টুয়েলভ, এখন আমি আপনাকে আয়রন আয়রন অ্যাবজর্পশনের কথা বললাম, এখন আমাকে জানতে হবে যে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি কেন হয়। ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হতে পারে যে ডায়েটারি ইনসাফিসিয়েন্সি, যে আপনি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি টুয়েলভ খাচ্ছেন না। আরেকটা হতে পারে ম্যাল অ্যাবজর্পশন, আপনার ভিটামিন বি টুয়েলভ খাচ্ছেন কিন্তু আপনার অ্যাবজর্পশন হচ্ছে না। এটা কি কারণে? এটা অনেকের ক্ষেত্রে এরকমটা হয়, ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, যে তার বডিতে কোনো কিছু মানে এই যে ভিটামিন বি টুয়েলভ তার বডিতে অ্যাবজর্ব হচ্ছে না। বা একটা আমাদের গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে একটা ইয়ে থাকে, জিনিস থাকে, সেটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। আপনার ভিটামিন বি টুয়েলভ এর আরেকটা নাম এক্সটেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসেল। যেহেতু এটা আমি বাইরে থেকে খাবো আর আমার বডিতে ভিটামিন বি টুয়েলভ উৎপন্ন হয় না, মানে আমার এটা আমার বডির জন্য খুবই এসেনশিয়াল, যে আমি একদম আমি যদি আমার ভিটামিন বি টুয়েলভ এর যোগান দিতে চাই, তাহলে আমি অবশ্যই এটা বাইরে থেকেই আমাকে ইনটেক করতে হবে। তো যেহেতু আমি বাইরে থেকে ঢুকাচ্ছি, এটাকে বলা হয় এক্সট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। আর আমার বডিতে যেহেতু ইন্ট্রিনসিক মানে ইনসাইডে গ্যাস্ট্রিক প্যারাটাল সেল থেকে আরেকটা ফ্যাক্টর থাকে, এটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। তো ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশন হয় আপনার লাস্ট পার্ট অফ আইলিয়াম, টার্মিনাল আইলিয়ামে। আমাদের বডির যে গাটের বিভিন্ন পার্ট আছে, এক একটা নিউট্রিয়েন্ট এক একটা পার্টে অ্যাবজর্পশন হয়। তো ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশন হচ্ছে টার্মিনাল পার্ট অফ আইলিয়াম। তো এই যে আমি খেলাম, স্টোমাকে ঢুকলো, এখন স্টোমাক থেকে যে আমার ভিটামিন বি টুয়েলভ টার্মিনাল পার্ট অফ আইলিয়ামে যাবে, তাকে কে নিয়ে যাবে? তাকে নিয়ে যাবে সে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলের সাথে বন্ধুত্ব স্থাপন করবে। সে বন্ধু তাকে টার্মিনাল পার্ট অফ আইলিয়ামে নিয়ে যাবে, সেখানে সেখান থেকে অ্যাবজর্ব হয়ে ভিটামিন বি টুয়েলভ গাছ থেকে গাছ লুমেন থেকে ব্লাডে চলে যাবে। এখন কারো কারো এরকম হতে পারে যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর মানে অ্যাবসেন্স অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, যে তার ভিতরে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল নাই। তো এটা এক ধরনের ডিজিজ, যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর তার ভিতরে ক্যাসেল নাই, যার কারণে তার ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্ব হচ্ছে না। তো এখন এক্ষেত্রে তো আমি বলতে পারবো না যে আমি ভেজিটেরিয়ান, এ কারণে আমার
আমার হচ্ছে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি এনিমিয়া হচ্ছে। কারণ এখন আমি রুজিও হতাম, আমার যদি ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল না থাকতো, তখনও হচ্ছে আমার ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি এনিমিয়া হতো, তাই না? তো আমি আপনাদেরকে এই কথাগুলো শেয়ার করছি, যাতে ডক্টররা যখন আপনারা তো বিভিন্ন ধরনের বিভিন্ন রোগের ব্যাপারে বা বিভিন্ন কিছুর ব্যাপারে ডক্টরদের কাছে যান, তখন আপনারা এই ইনফরমেশন গুলো ডক্টরদেরকে অ্যাকচুয়ালি শেয়ার করবেন। যে তাইলে হচ্ছে যারা মানে কয় শতাংশ মানুষ ভেজিটেরিয়ান, তাহলে যারা নন ভেজ তাদের কেন ডেফিসিয়েন্সি হচ্ছে, তাদের কেন এনিমিয়া হচ্ছে? তো এরকম বললাম যে ভিটামিন বি 12 হচ্ছে ডায়েটে যদি হচ্ছে আমরা সঠিক পরিমাণে না খাই, তাহলে হচ্ছে আমাদের ভিটামিন বি 12 হচ্ছে ডেফিসিয়েন্সি হবে। আর আমি আপনাদেরকে বললাম যে আমি কোন কোন সোর্স থেকে আমি ভিটামিন বি 12 পেতে পারি। আর অলরেডি যাদের ডেফিসিয়েন্সি হয়ে গেছে, যে আমার হচ্ছে এখন খুবই অবস্থা, শরীর খুবই খারাপ, আমি শরীরে কোনো শক্তি পাচ্ছি না, আপনি হচ্ছে একটা সিবিসি করায় দেখলেন যে আপনার হিমোগ্লোবিন কমে গেছে, কেউ কেউ আছে এরকম ভিটামিন বি 12 অ্যাসে করে ফেলছেন যে তার ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হয়ে গেছে একদমই, তখন তো হচ্ছে তখন আপনার ইমিডিয়েটলি হচ্ছে তখন হচ্ছে আপনার ভিটামিন বি 12 যেই ল্যাকিংস সেটা পূরণ করতে হবে। সেটা কিভাবে পূরণ করবেন? তখন সেই ধরনের পেশেন্টদের জন্য আপনার কোবালামিন ইনজেকশন পাওয়া যায়, মাসেলে দেয়। তো সেই ইনজেকশন নিতে হবে। বা ভিটামিন বি 1 বি 6 বি 12 সেই যে আমাদের ওষুধ আকারে পাওয়া যায়, সেই সাপ্লিমেন্ট হচ্ছে নিতে হবে ইমিডিয়েটলি হচ্ছে সেই অভাবটাকে পূরণ করার জন্য। তো কিন্তু আমাদের উচিত, আমাদের এমন ভাবে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমাদের এমন ভাবে লাইফস্টাইল মেনটেন করা উচিত যাতে ডেফিসিয়েন্সি না হয়ে যায়, আমরা যেন সুস্থ থেকে ভগবানের সেবায় নিযুক্ত থাকতে পারি। যাতে হচ্ছে আমরা আয়রন রিচ, যেমন হচ্ছে আজকে উপলব্ধ প্রভু আমাকে বলতেছিল যে actually ভক্তরা বেশ পরিমাণে ভাত খায়, ভাত খেয়ে পেট মানে ভরিয়ে ফেলে, যার কারণে তারা ভেজিটেবলস খেতে পারে না। আপনার যে খাবারের থালা, সেই খাবারের থালাতে যে অন্ন অন্য যে পরিমাণ নিবেন, তার 3 ডাবল পরিমাণ নিবেন হচ্ছে আপনার ভেজিটেবলস। তাইলে এটা হচ্ছে আপনার সুষম খাবার হবে। কারণ হচ্ছে এই অন্ন থেকে, যেমন আমরা যে পরিমাণ, আমরা যদি এখন যদি আমি লাল চালের ভাত খেতাম, আমি যদি যেমন আপনি বলতে পারেন যে মাতাজি আপনি বলতেছেন এখন ভাত না খেতে, আমাদের যে আগের পূর্বপুরুষরা, ওরা তো হচ্ছে অনেক ভাত খেত, একজন 250 চালের হচ্ছে ভাত খেয়ে ফেলতো, তাহলে তাদের তো কোনো সমস্যা হতো না, কারণ তারা অনেক পরিশ্রম করতো। আর তারা যে চালের ভাত খেত, এটা হচ্ছে আপনার ভিটামিন বি 1 রিস্ট, থায়ামিন রিস্ট, কারণ তারা হচ্ছে ঢেকিতে ঢেকিতে হচ্ছে পাট দিয়ে সেই আপনার ঢেকি ছাটা চালের ভাত খেত। আমি হচ্ছে খুবই বিরক্ত হতাম মাঝে মাঝে, আমি যখন আমার মামার বাড়িতে যেতাম, তখন আমার মামার বাড়িতে দেখতাম যে লাল চালের ভাত, এটা আমার একদমই পছন্দ, মানে ভালো লাগতো না, ভালো জিনিস তো ভালো লাগে না। তো দেখতাম যে আপনার যে চালগুলা বয়ালি হাস্ট হয়নি, মানে যে পুরাগুলা সঠিকভাবে এটা থেকে রিমুভ করা হয়নি, আসলে এটাই হচ্ছে থায়ামিন, এটাই হচ্ছে আপনার গুড সোর্স অফ থায়ামিন, এর ভিটামিন পরিপ্রেক্ষিতে বি আমি একটু গ্রুপ। অ্যাড করি শুভা। হ্যাঁ, বর্তমানে আমরা যে রাইসটা খাই, এই রাইসটা কিন্তু হ্যাঁ, পলিশ করা, মেশিনে পলিশ পলিশড, করা, হ্যাঁ। তার আমার যে উপরের উপরে যে সারফেসটা প্রোটিন যেটাতে কোটটা, ভিটামিন থাকে ওটাই হ্যাঁ, ফেলে দেওয়া হয়। ওই যে হ্যাঁ, ভিটামিন কোট এবং প্রোটিন কোটটা সেটা হচ্ছে একদম পলিশ করে দেওয়া সুন্দর, আহ সুন্দর রাইস, হ্যাঁ। দেখতে অনেক ভালো লাগে, খেতে অনেক ভালো লাগে, আর অনেক পরিমাণ আমরা এটা খেতে পারি। আমরা মোটা চালের ভাত কিন্তু এত বেশি পরিমাণে খেতে পারবো না। বা হচ্ছে আপনার যে ঢেঁকি ছাটা যে চালগুলা, এটা বেশি পরিমাণ অল্প খেলে আমার পেট ভরে যাবে। কিন্তু এই যে আমি এখনকার যে গতকালকে পলিশ শুভা রাইস, হ্যাঁ, মার্কেটে যখন গিয়েছিলাম, তো একটা মুদি দোকানে হ্যাঁ, দেখলাম লাল চাল, আর তার চারপাশে 5-6টা চাল। তো লাল চালটা দেখলে যে কারোরই পছন্দ হবে না, কারণ এটা অ্যাপিয়ারেন্সটা সুন্দর না। তো চারপাশে যে সুন্দর, 5-6টা চাল আছে, দেখতে এত হ্যাঁ, চমৎকার। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে লাল চালটা এটা কিসের, বলে যে এটা হচ্ছে আমন ধানের চাল, অরিজিনাল, যেটা চাষ অরিজিনাল। করে কৃষকেরা তুলে আনে। আমি বললাম যে তাহলে বাকি চালগুলি যেগুলি দেখতে এত সুন্দর সেগুলি কিসের? ও বলে যে এই চালগুলি হচ্ছে মেশিনে পলিশ করা চাল, তাই দেখতে অনেক মেশিনে সুন্দর। পরিষ্কার করা হয়েছে। এই চালগুলি মেশিনে পরিষ্কার করা হয়েছে, হ্যাঁ সেটাই। তো এজন্য আর কি, যেটা আমাদের প্রয়োজন সেটা, যেমন আমাদের ভক্তি জীবনে তো আমরা জানি যে যেটা আমার করা প্রয়োজন সেটা আমরা ভুলে গেছি, ভগবানকে আমার সেবা করা প্রয়োজন। এখানে আমরা এই পৃথিবীতে এসেছি কৃষ্ণ স্মৃতির জন্য, ভগবান আমাদেরকে শুধরানোর একটা, মানে জাস্ট একটা দিয়েছে, যাতে আমরা এই পৃথিবীতে এসে আমরা দাসত্ব ভাব স্বীকার করে, আমি দাস, এই জিনিসটা মেনে, কৃষ্ণ আমার প্রভু, আমি তার নিত্য দাস, সেটা মেনে যেন
আমি ভগবানের ধামে আবার ফিরে যেতে পারি, সেটার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আমি কি করতেছি? আমি বিভিন্ন পড়াশোনার মাধ্যমে হোক, বিভিন্ন হচ্ছে আমার স্কিল, ম্যাটেরিয়াল স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে হোক, যেভাবে হোক, আমি প্রভু সাজার চেষ্টা করতেছি। কখনো কেউ কেউ বলতেছে হ্যাঁ আমি আমার গৃহের প্রভু, আমার কথাই মানতে হবে, আমার কথা ছাড়া অন্যদের কথা মানলে হবে না, আমার কথা যেটা, আমার কথাই হচ্ছে শেষ কথা। আমি যখন অফিসে যাচ্ছি তখন আমার সেখানে প্রভুত্ব ভাব, আমার কথাই শেষ কথা। আমি আমি অফিসের বস, বস হওয়ার তো চেষ্টা করে সবাই, তাই না? সবাই ম্যানেজার হওয়ার চেষ্টা করে। কেউই হচ্ছে আপনার ভৃত্য হওয়ার ট্রাই, কারোরই হচ্ছে ভিতরে নাই, তাই না? সবাই ম্যানেজার হওয়ার ট্রাই করে। কিন্তু আমাদেরকে যে কারণে পাঠানো হলো সেটা হচ্ছে আমরা বিস্মৃত হয়েছি, আমরা ভুলে গেছি। তো ঠিক সেইভাবেই আমরা হচ্ছে খাবারের যেটা হচ্ছে আমাদের প্রয়োজন নাই সেটাই বেশি বেশি করে খাচ্ছি, আর যেটা প্রয়োজন সেটাই হচ্ছে আমরা ভুলে গেছি বা সেটা আমরা ফেলে দিচ্ছি। তো আমি হচ্ছে যে একটা আমি যে একটা টপিকস আমি তৈরি করেছিলাম লাস্ট ক্লাসে হচ্ছে বলার জন্য, স্যাটাইটি ইন্ডেক্স। তো ওই ক্লাসটার মধ্যে আমি হচ্ছে এটা পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। আপনারা হচ্ছে মানে আমরা অনেক সময় অনেক আমাদেরকে কি করে, মানে পথভ্রষ্ট করে, যারা আমিষ খায় বা হচ্ছে আপনার যারা হচ্ছে আমাদের এই বর্তমান যে আমাদের ডক্টররা, মানে আমার কলিগরা, তারা হচ্ছে আমাদের হচ্ছে পথভ্রষ্ট করার চেষ্টা করে যে আপনি বেশি বেশি করে আমিষ খান। আপনি দেখবেন যে স্যাটাইটি ইন্ডেক্সের হাই স্কোরে কোন খাবারটা আছে, মানে এই স্যাটাইটি ইন্ডেক্স, এই স্যাটাইটি ইন্ডেক্স হচ্ছে, আমি একটু একটু বলি স্যাটাইটি ইন্ডেক্স সম্পর্কে। যে স্যাটাইটি ইন্ডেক্স হচ্ছে ইন্ডেক্স স্কোর, এই স্কোরটা হচ্ছে যে পরিমাপ করা হয় একটা খাবার কার্বোহাইড্রেটের অ্যাগেনস্টে, তার তার মধ্যে কি পরিমাণ ফাইবার, কি পরিমাণ প্রোটিন, কি পরিমাণ ভিটামিন আছে, এবং সেটা আমাদের আমাদের পেটে কত সময় ধরে আমাদেরকে ক্ষুধা নিবৃত্ত করছে, সেটার উপর ডিপেন্ড করে একটা স্কোর তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে স্যাটাইটি ইন্ডেক্স স্কোর। তো এই স্কোরটার মাধ্যমে আমরা জানতে পারি যে কোন কোন খাবারগুলো খেলে আমি গুড সোর্স অফ ফাইবার্স, প্রোটিনস, ভিটামিনস, মিনারেলস পাবো, প্লাস আমার অনেকক্ষণ ধরে আমার পেটটাকে ভরিয়ে রাখবে। কারণ অনেক সময় হচ্ছে কি আমরা হচ্ছে, যেমন চিপস খেলে কি কারো পেট ভরে? কেউ যদি চিপস খায়, আহ উপলদা, চিপস খেলে কি কারো পেট ভরে? একটা এক প্যাকেট চিপস খেলে পেট ভরে? না, অবভিয়াসলি অ্যাকচুয়ালি না। পেট ভরে না, টিপস খেলে কখনোই পেট ভরবে না। অবভিয়াসলি না, পেট ভরে না। কিন্তু দেখেন আপনার হচ্ছে যে আমি যদি সিদ্ধ আলু, আপনার স্যাটাইটি ইন্ডেক্স স্কোরের হাই স্কোর হচ্ছে ক্যারি করতেছে সিদ্ধ আলু। তো সিদ্ধ আলুতে হচ্ছে আপনার 100 গ্রাম সিদ্ধ আলুতে প্রায় 87 কিলো ক্যালোরি আছে, 87 কিলো ক্যালোরি। যে জায়গায় হচ্ছে 100 গ্রাম সাদা চালের ভাত, সেখানে 130 কিলো ক্যালোরি আছে। তো আপনার 100 গ্রাম সিদ্ধ আলুতে থাকতেছে হচ্ছে 87 কিলো ক্যালোরি, আর এটা হচ্ছে অনেক ফাইবার কন্টেন্ট করে। আর এটা আমাদের, আমরা যদি খাই তাহলে হচ্ছে আহ অনেকক্ষণ ধরে আমাদের পেটে আহ, আমাদের ক্ষুধার অনুভূতি জাগায় না, মনে হয় যেন আমার পেটটা ভরা ভরা। এইটা আমি বুঝতে পারলাম এই পুরুষোত্তম মাসে। আমি যখন ভবিষ্যতের মধ্যে যেমন দেখা যাচ্ছে আমি একটু ভাত নিচ্ছি, তার সমপরিমাণ আমি আলুর ভর্তা নিচ্ছি। হ্যাঁ, এখন আমি এই আলু খেয়ে আমার দেখা গেছে যে আমার কোথায় সকাল থেকে আমার, আমি যেহেতু আমি একটানা অনেক ডিউটি করি, সকাল থেকে আমার বিকাল গড়িয়ে আসতেছে, আমার খিদার অনুভূতি আমার লাগতেছে না। এটা একদম আমি কি বলবো, প্র্যাকটিক্যাল প্রমাণ পেয়েছি এই পুরুষোত্তম মাসে। কারণ আমি এত পরিমাণ আলু আমি অ্যাকচুয়ালি মানে কোন সময় খাইনি। এখন আমরা অনেক সময় যাই আলু আমি খাবো না, আলু হচ্ছে গুডস, মানে অনেক বেশি কার্বোহাইড্রেট। আসলে কিন্তু না, আমি যদি সঠিক পরিমাণে পরিমিত পরিমাণে আলু খাই তাহলে সেটা আমার পেটকে ভরা রাখবে, সেটা আমার ওজন নিয়ন্ত্রণ করবে। আর আমি যদি বেশি পরিমাণে আলু খাই, আলু খাই কি আলু সিদ্ধ আলু, কেমন ভাবে খেতে হবে এটা আমি পরে বলতেছি। আমি যদি বেশি পরিমাণে আলু খাই সেটা আমার ওজনকে বাড়াবে, কিন্তু উইদাউট এনি সেন্ট্রাল ফ্যাট। যেগুলো খারাপ ফ্যাট সেগুলো কিন্তু আমাদের বেলিতে জমা হয়, ফ্যাটের অবেসিটি বাড়ায়, বা হচ্ছে লিভারে জমা হয়, ফ্যাটি লিভার তৈরি করে, আমাদের হার্টে জমা হয়, যার কারণে আমাদের বিভিন্ন হার্ট অ্যাটাক, তারপর হচ্ছে ইস্কেমিক হার্ট ডিজিজ, হার্ট ব্লক, এগুলা ডেভেলপ করে। আমাদের ব্লাড ভেসেলের মধ্যে জমা হয় কোলেস্টেরল গুলা, জমা হয়ে আপনার হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ করে। কিন্তু মাঝখানে আপনার ওই যে আলু, গভর্নমেন্টের একটা স্টেটমেন্ট ছিল, হুম, বেশি করে আলু বেশি খান, করে আলু ভাতের খান, উপর চাপ কমান। দিস ট্রু, দিস ট্রু। আমি হচ্ছে এই রিসার্চটাতে আমি অ্যাকচুয়ালি দেখতে পেরেছি যে আপনার স্যাটাইটি ইন্ডেক্সের হাই স্কোরে রয়েছে এই সিদ্ধ আলু। এই সিদ্ধ আলুর স্যাটাইটি ইন্ডেক্স হচ্ছে প্রায় 323-এর মতন। যে জায়গায় সাদা ভাত,
সাদা ভাতের হচ্ছে আমরা যদি সাদা ভাত সাথে সাথে খেয়ে ফেলি, রান্না করে খেয়ে ফেলি গরম গরম ভাত, তখন এই মানে ভাতের স্যাটাইটি ইন্ডেক্স হচ্ছে 100। যে পরিমাণ যার চেয়ে হচ্ছে সিদ্ধ আলুর স্যাটাইটি ইন্ডেক্স 3 গুণ বেশি, 3 গুণ। এবং এই আমার যদি পরিপ্রেক্ষিতে আরেকটা কথা আমি একটু অ্যাড করতে চাই শুভা। আজকে সকালে আমাদের সাবার মন্দিরের টেম্পল প্রেসিডেন্ট ভাগবত ক্লাসে বলছিলেন যে আমরা যদি শুধুমাত্র অন্ন খাওয়া অ্যাভয়েড করতে পারি, আমরা ঘুমকে জয় করতে সক্ষম হব। হুম। এই কথাটা উনি কেন বলেছিলেন, যে যখন আমরা বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খাই তখন আমাদের ঘুম পাওয়ার প্রবণতা বেড়ে যায়। তো আমি এটার প্রমাণ দেখলাম, এই যে যারা সন্ন্যাসীদেরকে দেখি, যেমন আমাদের বাংলাদেশে নতুন যে মহারাজ আছেন ভক্তিময় নিতাই স্বামী মহারাজ, উনি ভাত খান না। অন্য একেবারে, আমি আমি আমার চোখে দেখিনি আর কি। উনি খান, ছোলা খান। যেরকম আমাদের কুমিল্লা মন্দিরের আমাদের প্রেসিডেন্ট প্রভু সদস্য, আমাদের সুদর্শন জগন্নাথ প্রভু, উনিও হচ্ছে যে শুধু ছোলা খাবেন, উনি কার্বোহাইড্রেট খানই না। তো ওনারা দেখলাম যে রাতে 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা ঘুমায়। তো ওনারা কিভাবে ঘুমটাকে জয় করে? কিন্তু যারা আমরা কার্বোহাইড্রেট বেশি খাই, আমাদের 6 ঘন্টা ঘুমালেও মনে হয়েছে যে ঘুমটা ফিল আপ হয়নি। তো এটা একটা রিজন যে কার্বোহাইড্রেট কতভাবে আমাদেরকে ক্ষতি করছে, তাই না? থ্যাংক ইউ। হুম। এখন আমি বলি যে সিদ্ধ আলু, এখন সিদ্ধ আলু, আমি এই স্যাটাইটি ইন্ডেক্স স্কোরটা আমি কিভাবে, যেমন আমি যখন একটা মানুষের সাথে মিশবো, তখন ওই মানুষের আমার উচিত ওই মানুষের যদি কোনো স্কিল থাকে, কত সুন্দরভাবে তার স্কিলটা আমি হচ্ছে গেইন করতে পারি। এটা হচ্ছে যে এটা করতে পারে সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। যেমন একজন মানুষ ধরেন সে ভালো গান গাইতে পারে বা সে ভালো হারমোনিয়াম বাজতে পারে, তো তার সাথে যদি হচ্ছে আমি ওই নৃত্য নিয়ে আলোচনা করি বা হচ্ছে অন্যান্য টপিকস নিয়ে আলোচনা করি, অ্যাকচুয়ালি আমি তার থেকে কিন্তু আমি নলেজ গ্যাদার করতে পারবো না। কিন্তু আমি যদি সে ভালো গান পারে, তার সাথে যদি আমি আমি যদি বলি যে হ্যাঁ আপনি আমাকে একটু হারমোনিয়ামটা শেখান বা আপনি আমাকে একটু কিভাবে গান গাইতে হবে সেটা শেখান, তাহলে হচ্ছে আমি তার থেকে হচ্ছে ভালো নলেজ হচ্ছে আমি গ্যাদার করতে পারবো। তো যার যে গুণ আছে তাকে যদি আমরা সেইভাবে ইউজ করি, আমাকে জানতে হবে আমি কিভাবে ইউজ করলে তার থেকে আমি সবটাই হচ্ছে আমি নিতে পারবো। যেমন যে এই যে সিদ্ধ আলু, সিদ্ধ আলুর হচ্ছে স্যাটাইটি ইন্ডেক্স স্কোর 323 বা সামথিং এরকম। কিন্তু যখন এই সিদ্ধ আলুকে আমি ফ্রাই করব, ফ্রেঞ্চ ফ্রাই সবার খুব প্রিয়, ফ্রেঞ্চ ফ্রাই, চিপস, তারপর হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে তরকারিতে আলু ইয়ে করার জন্য, তরকারি রান্না করার জন্য আগে হচ্ছে খুব ভালোভাবে ফ্রাই করে নিই এটা, এই আলুটাকে। তো এটা এটা হলে কি হয়, তার ক্যালোরি বাড়ে। আমি যখন আলুর যেহেতু আপনার হচ্ছে আমি বলছি, আমি প্রথমেই বলেছি যে 100 গ্রাম আলুতে আপনার 87 বা 80 to 90 কিলো ক্যালোরি থাকে। যখন আমি এটাকে ফ্রাই করব, যখন আমি ফ্রেঞ্চ ফ্রাই করে ফেলবো, তখন প্রায় 300 কিলো ক্যালোরি হয়ে যায়। যখন এটাকে আমি যত বেশি ভাজবো, তার স্যাটাইটি ইন্ডেক্স তত কমতে থাকবে, তার ক্যালোরি তত বাড়তে থাকবে। চিপসেই হচ্ছে আপনার 100 গ্রাম চিপসে প্রায় হচ্ছে 300 400 কিলো ক্যালোরি থাকে। মানে আমি খেলাম, পেট তো ভরলোই না, কিন্তু আমার অনেক ক্যালোরি হয়ে গেল। যেটা বারণ করার জন্য হয়তো আমি এতটা বারণও করতে পারবো না, আমি যে পরিমাণ কাজ করি সেটা আমি বারণ করতে পারবো না। তো আমি যদি বারণ করতে না পারি ক্যালোরি, তাহলে সেই ক্যালোরি গুলোই তো হচ্ছে আমার লিভারে জমা হবে, আমার মাসেল জমা হবে, আমার সেন্ট্রাল অ্যাবডোমেনে জমা হবে, সেটাই তো আমাকে ক্ষতি করবে, তাই নয় কি? তো হচ্ছে আমি আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যখন আলু খাবার মানে আপনার তরকারি রান্না করবেন, আপনারা সিদ্ধ করে আলুটাকে হচ্ছে যেই শেপে হচ্ছে আপনারা দিতে চান, সেভাবে হচ্ছে আপনারা তরকারিতে দিয়ে ফেলেন। সেটা হচ্ছে আগে হচ্ছে ভাজার প্রয়োজন নেই, কারণ আমাদেরকে সুস্থ থাকতে হবে, বাঁচতে হবে, স্বাদটা পরে। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। তো আজকের হচ্ছে আম, আমার আলোচনা ছিল এনিমিয়া নিয়ে। তো আমি হচ্ছে এনিমিয়া কি সেটা আপনাদের সামনে বললাম। এনিমিয়া হচ্ছে কত ধরনের হতে পারে, আর আমাদের আমাদের ভক্তদের কি কি এনিমিয়া মোস্ট কমন, সেটা হচ্ছে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। আমার আয়রন মনে হয় শুভকা ডেফিসিয়েন্সি এনিমিয়া। এনিমিয়ার উপর ধারাবাহিক কয়েকটা ক্লাস দিলে ভালো হবে, কারণ এটা আসলে একটা ভাস্ট একটা টপিক। এটা আমার মনে ভাস্ট হয় একটা টপিক, হ্যাঁ। এখন একটু হচ্ছে ধারাবাহিক ভাবে এনিমিয়া, আমি, ক্লাস হ্যাঁ দিলে। আমি, ওকে ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে আজকে জাস্ট ডায়েটারি সম্পর্কে বললাম যে আমরা কোন খাবার থেকে হচ্ছে আমরা ভিটামিন B12 এবং ভিটামিন আয়রন পেতে পারি, কিভাবে খেলে, কিভাবে খেলে এটা আমি আয়রনটাকে হচ্ছে সঠিকভাবে হচ্ছে আমি আমার বডিতে কাজে লাগাতে পারবো, আমি সেটা বলেছি। তবে হচ্ছে আমাদের এই আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি এনিমিয়া বিভিন্ন ডিজিজে হয়ে থাকে, যেমন এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ,
মাইক্রোসাইটিক হাইপোক্রোমিয়ার একটা কজ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। তারপর থ্যালাসেমিয়া আছে, এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ আছে, যেমন অনেক দিন ধরে কেউ লিভার সিরোসিসে ভুগছে, কেউ নেফ্রোটিক সিন্ড্রোমে ভুগছে, বা কেউ হচ্ছে আপনার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, বা তার হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে তার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর, এরকম বিভিন্ন ডিজিজ যেগুলো ক্রনিক আছে, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, তারপর সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমারি ডিজিজ, এরকম হচ্ছে বিভিন্ন ডিজিজ হচ্ছে, তাদের এনিমিয়া ডেভেলপ করবে। এটাকে বলা হয় এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ। যেমন স্বরূপপ্রভুর কিছুদিন আগে হচ্ছে আমাদের যে স্বরূপপ্রভু, প্রভুর কিছুদিন আগে উনি হসপিটালাইজ হয়েছিলেন এনিমিয়া নিয়ে। তারপর তো মনে মনে ভাবতেছে আমি ভক্তি পথে এসে ভুল করলাম কিনা, ডাক্তার আমাকে না যে না না, কথা এরকম তো বলছে। অ্যাকচুয়ালি তাই, হ্যাঁ, তারপর তো অ্যাকচুয়ালি পুরো ঘাবড়ে গেছি। ঘাবড়ে গেছে। অ্যাকচুয়ালি প্রভুর সাথে আমি দেখা করেছি, আমি পার্সোনালি ওনার হসপিটালে দেখা করেছি। আম, প্রভু অনেক মহান বৈষ্ণব। তো যাই হোক, তো প্রভুর যেই অ্যানিমেলটা ডেভেলপ করেছে এটা হচ্ছে ওনার ফ্যাটি লিভার থেকে। এই যে ওনার অনেক দিন ধরে যে ওনার যে ফ্যাটি লিভার, আমি প্রভুকে বলতে আপনি জিজ্ঞেস করবেন, আমি হচ্ছে ওনাকে আমার সামনে গিয়ে আমি ওনাকে বিভিন্ন এক্সারসাইজও দেখিয়েছি, যে কি কি এক্সারসাইজ করলে ওনার ফ্যাটি লিভারটা, ওনার ফ্যাটের যে লিভার গুলা, সেই সরি লিভারের যে ফ্যাট গুলা, সেই ফ্যাট গুলা হচ্ছে বার্ন আউট হবে। ওনার যে সেন্ট্রাল অবেসিটি, সেটা কিভাবে বার্ন আউট হবে, সেটা হচ্ছে আমি ওনাকে বলেছি যে এটা যদি উনি ডেইলি এরকম এক্সারসাইজ করে, ডেইলি হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি খায়, কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খায়, ফাইবার জাতীয় খাবার বেশি, যেমন প্রভু কনস্টিপেশন আছে, কনস্টিপেশন আছে। কনস্টিপেশন হলে আমাদের, যাদের যাদের কনস্টিপেশন আছে, তারা ভাববেন তার সে ভ্যারাইটিস রোগের বসবাস তার বডিতে। যার হচ্ছে টয়লেটে গেলে 20-30 মিনিট বসে থাকা লাগে, স্টুল পাস হয় না, আপনার ধরিয়ে নেন যে আমার বডি ঠিকঠাক মতো কাজ করছে না। আপনার, এখন আপনি আমাকে বলতে পারেন যে আমি গত 3টা ক্লাসে আমি কেবল খাবার 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 নিয়ে হচ্ছে আলোচনা করতেছি, তো কেন হচ্ছে আমি এত খাবার নিয়ে মাঝে যে আপনি কোনো ওষুধের কথা বলতেছেন না, আপনি কেন কেবল খাবার দাবারের কথা বলতেছেন? এখন দেখেন, আমাদের যেমন হচ্ছে জস্মিন তুষ্টি জগৎ তুষ্ট, ভগবান সন্তুষ্ট হলে যেমন সারা পৃথিবী এমনিতেই সন্তুষ্ট হয়ে যায়, সেরকম আমরা জানি যে আমরা উদরকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলি এমনিতে সন্তুষ্ট হয়ে যাবে। আমি হচ্ছে আলাদা করে হাতকে খাওয়াতে পারবো না, আলাদা করে মাথাকে খাওয়াতে পারবো না, কিন্তু আমি যদি আমার এই অ্যাবডোমেনকে বা আমার গাটকে আমার প্রপার নিউট্রিশন প্রদান করি, তাহলে আমার ওয়েল হচ্ছে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে আমার হোল বডিতে। আমার লিভার এমনিতেই সুস্থ থাকবে, আমার কিডনি সুস্থ থাকবে, আমার স্প্লিন সুস্থ থাকবে, আমার ব্রেন সুস্থ থাকবে, আমার হার্ট সুস্থ থাকবে, যদি আমি আমার গাটকে সুস্থ রাখতে পারি। তো এই জন্য হচ্ছে এই খাবার দাবারের এত রেস্ট্রিকশন, এই কারণে আমাদেরকে সঠিক পরিমাণে, সঠিক সময়ে, সঠিক খাবার এবং পানীয়, আমি পানীয়ের কথা একবার আলোচনা করেছিলাম ফার্স্ট ক্লাসে, পানীয় এবং খাবার খেতে হবে। তার পাশাপাশি আমাদেরকে এক্সারসাইজ করতে হবে। যেমন আমি আপনাদেরকে বলি এক্সারসাইজে কি গুরুত্বপূর্ণ, আমি সামান্য একটা কথা বলবো, আমি হচ্ছে ব্রিফলি একটা এক্সারসাইজের উপর আমি একটা ক্লাস দিব, ব্রিফলি আমি আলোচনা করবো। দেখেন, আমরা এই যদি না আমরা আমরা যখন না খেয়ে থাকি তখন আমাদের লিভারের ফ্যাট গুলো কিন্তু হচ্ছে আপনার হয়, আপনার গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে ফ্যাট থেকে কার্বোহাইড্রেট পরিণত হয়ে আমাদেরকে ক্যালোরি প্রদান করে, শক্তি প্রদান করে। কিন্তু আমাদের মাসেলে যে গ্লাইকোজেন থাকে, আমি যে অতিরিক্ত পরিমাণ ক্যালোরি খাচ্ছি সেগুলো যে গ্লাইকোজেন হিসেবে আমার মাসেলে জমা হচ্ছে, কিন্তু আমি যদি হচ্ছে প্রপার এক্সারসাইজ না করি ডেইলি, তাহলে সেই গ্লাইকোজেন গুলো থেকে আমি কোনো এনার্জি পাবো না। সেই গ্লাইকোজেন গুলো গ্লাইকোজেন থেকে ফ্যাটে পরিণত হবে, আমার অবেসিটি বাড়াবে, বা আমার মাসেল স্ট্রেংথ বাড়বে না। আমার সময় দেখবেন যে আমি, যেমন আমি নিজেই আমার মনে হয়, যেটা আমি হচ্ছে এক্সারসাইজ তেমন করি না, করি কিন্তু হচ্ছে আমার যে পরিমাণ এক্সারসাইজ করা প্রয়োজন সেই পরিমাণ আমি এক্সারসাইজ করি না, কিন্তু আমি যদি করতাম, তাহলে যারা করে তাদের দেখবেন হচ্ছে তাদের মাসেল গুলো হাইপারট্রফি হয়, তারা অনেক ওয়েট লিফট করতে পারে, ওয়েট লিফটিং করতে পারে, কিন্তু আমরা তো পারি না। আমরা হচ্ছে যেমন আগের যে মহিলারা, ওরা হচ্ছে বড় বড় হচ্ছে পাতিল, ওরা হচ্ছে আলগি দিয়ে ফেলতো, কারণ ওরা আলগি দিয়ে এই যে সে ওয়েট লিফট করতেছে, ওয়েট লিফট করতে করতে তার হচ্ছে মাসেলের হাইপারট্রফি হয়েছে, মাসেল স্ট্রেংথেনিং হয়েছে। কিন্তু আমার মাসেলে কোনো স্ট্রেংথ নাই, আমার মাসেলও নাই। তো এই জন্য আমার মাসেল স্ট্রেংথ বাড়ানোর জন্য, মাসেলকে হচ্ছে আরো হচ্ছে হাইপারট্রফি করার জন্য আমার হচ্ছে করা প্রয়োজন, আমার এক্সারসাইজ করা প্রয়োজন। তারপর হচ্ছে আমার যাদের সেন্ট্রাল অবেসিটি আছে, সর্বপ্রবল সেন্ট্রাল অবেসিটি আছে, আপনার এই সেন্ট্রাল অবেসিটি থাকলে বুঝবেন যে এই রোগীটা, এই পেশেন্টটা মানে বা এই মানুষটা রোগাগ্রস্ত। কারো যদি হচ্ছে সেন্ট্রাল, অনেক দেখবেন যে অনেক মোটা কিন্তু তার কোনো সেন্ট্রাল অবেসিটি নাই, তার পেট সমান, তাহলে সে মানুষটা সুস্থ।
আবার অনেকে দেখবেন যে তার শরীর রোগা পাতলা, আমার প্রভুর মতন তার শরীর রোগা পাতলা, কিন্তু পেটের মধ্যে এই বড় পেট, তার পেটের মধ্যে হচ্ছে মানে ফ্যাট জমতে জমতে যাদের সেন্ট্রাল অবেসিটি থাকে বুঝাই যায় তার ফ্যাটি লিভার। আর আমি হচ্ছে কিছুদিন আগে আমি একটা ওয়ার্কশপে আপনার ফ্যাটি লিভারের একটা ওয়ার্কশপে একটা সেমিনারে হচ্ছে আমি জয়েন দিয়েছিলাম। স্যার বারবার, যে স্যার হচ্ছে উনি একজন হ্যাপাটোলজিস্ট, উনি বারবার করে বলেছেন যে এই ফ্যাটি লিভার যখন হচ্ছে আমার ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 3 যখন হয়ে যায় তখন হচ্ছে আমি কিন্তু এটা আমি করতে পারি, আমি এটা থেকে হচ্ছে আমি আবার পূর্বের অবস্থাতেই হচ্ছে আমি ফিরিয়ে আনতে পারি। যেমন হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ফ্যাটি লিভার গ্রেড 2, তিনি চাইলে তিনি এখনো যদি হচ্ছে উনি ডায়েট মেনটেন করেন, উনি যদি প্রপার এক্সারসাইজ করেন ডেইলি, তিনি যদি হচ্ছে তার লাইফস্টাইল মেনটেন করেন, তাহলে কিন্তু তিনি আবার পূর্বের অবস্থাতে ফিরে আসবেন। কিন্তু তিনি যদি কনসিয়াস না হন এখনো, তিনি যদি বেশি বেশি কার্বোহাইড্রেট খান বা হচ্ছে বা তারপর হচ্ছে তিনি হচ্ছে মানে খেয়ে ঘুমিয়ে পড়েন, মাতাজি আমাকে বলেছে খেয়ে ঘুমিয়ে পড়া, এটা একটা একটা খুবই ব্যাড হ্যাবিট, খেয়ে ঘুমিয়ে পড়া। কারণ আমি যখন খেয়ে ঘুমিয়ে পড়ছি তখন কিন্তু আমার ক্যালোরি গুলো ইউজ হচ্ছে না, ইউজ না হওয়ার কারণে ক্যালোরি গুলো হচ্ছে আমার লিভারে জমা হচ্ছে। এটা হচ্ছে আমাদের রোগাগ্রস্ততার একটা কারণ, খেয়ে ঘুমিয়ে পড়া। কারণ হচ্ছে খেলে আমাদের ক্লান্তি আসে, কিন্তু যখন আপনি দেখবেন হাঁটাহাঁটি করবেন, আপনি কাজে লেগে যাবেন, তখন কিন্তু আপনার ক্লান্তিটা আপনাকে ধরতে পারবে না। কিন্তু আপনি যদি একটু বসে থাকেন, বসলে হচ্ছে শুতে মন চায়, তখন আমরা শুয়ে যাই, তখন আমরা অবসর থাকি, তখন আমাদের শুতে মন চায়। কিন্তু আপনার বডিকে, মনকে, মন অ্যাকচুয়ালি আমাদের বডির কোনো দোষ নাই, অ্যাকচুয়ালি আমাদের মনের দোষ। কারণ বডি যেটা চাচ্ছে, মনের কারণে আমরা বডিকে সেটা দিতে পারছি না। আমার মন চায় আমি তেলযুক্ত খাবার খাই, আপনার অতিরিক্ত মানে ভাজা পোড়া এগুলা খাই, কিন্তু আমার বডি চায় না। বডি বডি আমার লিভার যখন দেখে যে আমি তেলযুক্ত খাবার খাচ্ছি, সে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সে খুব ভয় পায়। আমি আমার কিডনি যখন দেখছে আমি প্রতিদিন হচ্ছে আমি 1 লিটার 1.5 লিটারও জল খাচ্ছি না, কিডনি খুব ফ্রাস্ট্রেশন ভোগ করে। আয় হায় হায়, আমি তো বেশি দিন আমি শরীর ঠিক থাকতে পারবো না, সে যদি এরকমই করতে থাকে তাহলে আমি তো ড্যামেজ হয়ে যাব। আমি যখন দেখি যে আপনি গটগট গটগট করে দাঁড়িয়ে হচ্ছে অনেক পরিমাণ জল খেয়ে ফেলতেছেন, কিডনি ফ্রাস্ট্রেশন ভোগ করে, খুব ভয় পায়। আমাদের বডি কিন্তু চায় না যে যে আমরা এই কাজগুলা করি, কারণ এই কাজগুলা করি আমরা মনের দ্বারা হচ্ছে প্রভাবিত হয়ে। আমরা আমরা হচ্ছে জাগ্রত চেতনায় পড়েছি, মন কখন আমাদের বন্ধু হয়, মন কখন আমাদের শত্রু হয়। তো আমরা যে এই ক্লাসগুলার যে অ্যারেঞ্জমেন্ট, এই কাজগুলার অ্যারেঞ্জমেন্টের কারণে হচ্ছে আমরা যেন আমাদের বুদ্ধিকে এনহ্যান্স করতে পারি। আমার বুদ্ধির মাধ্যমে মনকে কন্ট্রোল করতে হবে কখন, কন্ট্রোল করতে পারবে আমরা কখন, যখন আমার বুদ্ধিটাকে আমি বাড়াবো। বুদ্ধিটা আমরা কখন বাড়াতে পারবো, যখন হচ্ছে এই ইনফরমেশন গুলো আমি গ্যাদার করব, ইনফরমেশন গুলো আমার মাথায় থাকবে, তখন আমার বুদ্ধিটা হচ্ছে বাড়বে। তখন এই বুদ্ধির মাধ্যমে আমার এই দুষ্ট মনটাকে আমি কন্ট্রোল করতে পারবো। কারণ হচ্ছে দেখেন, আমি যেদিন থেকে আমি জানি যে খাওয়ার পর পর আমার ঘুমানো যাবে না, তখন হচ্ছে আমার তো আমি খুবই টায়ার্ড ফিল করি। আমি রাতের বেলা যখন খাই, খাওয়ার পর আমি খুবই টায়ার্ড ফিল করতে পারি, কিন্তু আমার আমার মানে আমার তো শান্তি লাগে না, আমি যদি ঘুমিয়েও পড়ি আমার শান্তি লাগে না। কারণ আমার বুদ্ধি তো বারবার বলতেছে, আরে তুমি হচ্ছে এখন একটু এক্সারসাইজ করো, তুমি একটু হচ্ছে একটু লাফালাফি করো, বা তুমি একটু হাঁটো, তুমি একটু এক্সারসাইজ করো প্লিজ। আমার আমার বুদ্ধি হচ্ছে আমাকে পরিচালনা করে। তখন হচ্ছে আমি কি করি, একটু হচ্ছে মানে ফ্রি হ্যান্ড একটু এক্সারসাইজ করি 20 মিনিট, বা হচ্ছে আমি যেহেতু একটু টায়ার্ড থেকে আমি বেশিক্ষণ পারি না, আমি 20 মিনিট 25 মিনিট যতবার একটু এক্সারসাইজ করা যায় একটু এক্সারসাইজ করে আমার হচ্ছে স্টোমাক থেকে আমার খাবারগুলোকে স্মল ইন্টেস্টাইন, অন্তত স্মল ইন্টেস্টাইনে পাঠিয়ে তারপর হচ্ছে আমি ঘুমাই। এটা হচ্ছে এখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন আমি পারি না খাওয়ার পর, যেমন আগে হচ্ছে আমি খাওয়ার পর আমার আমার অনেক ঘুম চলে আসতো, আমি ঘুমিয়ে পড়তাম। কিন্তু এখন এটা হচ্ছে আমার মানে এটা আমার পক্ষে পসিবল হয় না যে আমি খাওয়ার পর পর আমি ঘুমিয়ে পড়বো, যেটা হচ্ছে আমি জানি যে খাওয়ার পর পর ঘুমালে হচ্ছে আমার ক্ষতি হবে, আমার বডির ক্ষতি হবে, সেটা এই জন্য আমি করতে পারি না। তো আপনারাও যখন হচ্ছে আপনারা মনন করবেন এই কথাগুলো, আপনার মাথায় রাখবেন যে আমাকে কতটুকু পরিমাণে জল খেতে হবে, কতক্ষণ পর পর জল খেতে হবে, আমি কখন খাওয়া যাবে না। হ্যাঁ, তারপর হচ্ছে খাওয়ার পর পরে আমার ঘুমানো যাবে না। আপনার প্লেটে যখন যখন আপনি এগুলো জানতে পারবেন, তখন আপনার প্লেটে যখন অনেক বেশি পরিমাণে কেউ কার্বোহাইড্রেট দিয়ে দিবে, মানে ভাত দিয়ে দিবে, তখন আপনার এটা দেখেই মনে হবে না, আমি তো এটা খেতে পারবো না, আমার এটা কমানো উচিত, আমার ভেজিটেবলস বেশি নেওয়া উচিত, আমার এখন একটা লেবু লাগবে, আমার এখন একটা শশা লাগবে। এরকম আপনার আপনার ব্রেন আপনাকে হচ্ছে কন্ট্রোল করবে। তারপর হচ্ছে আপনার তখন মনে হবে যে এখন আপনার যখন এই জ্ঞানগুলা থাকবে, যখন আপনার টায়ার্ড লাগবে বেশি বা হচ্ছে আপনার দুর্বল লাগবে বেশি, তখন আপনার মাথায় আসবে যে হয়তো বা আমার এরকম হতে পারে যে আমার রক্ত শূন্যতা বা আমার ভিটামিন ডেফিসিয়েন্সি।
তখন আমি তো জানি যে কোন কোন সোর্স গুলা হচ্ছে রিচ অফ ভিটামিনস, তাহলে আমি সেগুলা খাই, ডেইলি খাই। যেমন আমি আপনাদেরকে বলছিলাম যে সজনে পাতা সজনে পাতার মধ্যে একটা সুপার ফুড। কারণ আমরা সুপার ফুড সেই ইয়েগুলো খাবারগুলাকে বলি যে খাবারগুলা একই সাথে ভিটামিনস, মিনারেলস, ফাইবারস, যেগুলো আমাদের বডির জন্য অনেক বেশি প্রয়োজন, সেগুলো একসাথে যে খাবার বিরাজ করে সেটাকে হচ্ছে আমরা সুপার ফুড বলি। আমি প্রত্যেকটা ক্লাসে একটা আমি এখন আমি একটু ইয়ে করেছি, আমরা প্রত্যেকটা ক্লাসে ভালো ভালো খাবার সময়, যেমন গত ক্লাসে হচ্ছে আমি পান্তা ভাত সম্পর্কে বলেছিলাম, আমি আগামী ক্লাসে আরেকটা সুপার ফুড নিয়ে হচ্ছে আলোচনা করব। কারণ একটা জিনিসের গুণ যখন আমি জানতে পারবো, তখন সেটা খাওয়ার আমার ইন্সপিরেশন বাড়বে। আমি উপলব্ধি করবো যেটা আমার খাওয়া প্রয়োজন। তো ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। আর হচ্ছে হরে কৃষ্ণ। আমি হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রণাম মাতাজি। হরে কৃষ্ণ। আমাদের ওই যে বিট রুট প্রভু, আমি খাওয়াটার হচ্ছে ব্যাপারটা কোয়েশ্চেনের জন্য আমি আপনাকে টাইম দিব। আমি আগে ক্লাসটা শেষ করি, তাহলে আমি আপনার সবার কোয়েশ্চেন শুনবো, হ্যাঁ? তো আজকের ক্লাসটা হচ্ছে আমার এ পর্যন্তই। এই ক্লাস সম্পর্কে যদি আপনাদের কোয়েশ্চেন থাকে, আপনি একটু কিছুক্ষণ পর আমি সময় দিব, আপনারা কোয়েশ্চেন করবেন। আমার জানা থাকলে আমি অ্যান্সার দিব, আমার যদি না জানা থাকে আমি জেনে আপনাদেরকে বলবো। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, যাতে হচ্ছে উৎপলেন্দ্র প্রভুর ইনস্ট্রাকশনে, ওনার ডিরেকশনে, ওনার করুণায় আমি আপনাদেরকে সার্ভিস দিয়ে যেতে পারি। আহ, আমি এই জন্য সুস্থ থাকতে পারি, আপনাদেরকেও সুস্থ রাখতে সাহায্য করতে পারি। হরে কৃষ্ণ। হরি বল। থ্যাংক ইউ সো মাচ শুভকারাতিকা। আমরা সবাই শুভকারাতিকার জন্য একবার হরি বল বলি আমরা। হরি বল। হরি বিবল বল। আপনাদের কেমন লেগেছে আজকের ক্লাস? হরি এক্সিলেন্ট প্রভু। বল। হরে বল। এই ক্লাসগুলো আমাদের ধন্যবাদ। দরকার আছে কিনা? দরকার দরকার। তো আমার জন্য দরকার আছে। দরকার মানে কি, আমার তো সপ্তাহে 2 দিন হলে আরো ভালো হয়। আমার তো মনে হচ্ছে ভাগবত ক্লাসের থেকেও অনেক দরকার আছে। কারণ আপনি সুস্থ থাকলে না ভাগবত ক্লাস আপনার কানে দিয়ে ঢুকবে। সুস্থ না থেকে যদি কাল হয়ে ঘুমিয়ে থাকেন, তাহলে তো ভাগবত কথা আপনার কান দিয়ে ঢুকবে না, তাই কি না? তো সেই জন্য শুভকা যে পয়েন্ট গুলো আলোচনা করেছে, ও আজকে অন্য আরেকটা টপিকের উপর আলোচনা করার কথা ছিল, তো আমিও রিকোয়েস্ট করেছিলাম যে এনিমিয়া এই টপিকটার উপর আলোচনা করতে। কারণ এটার উপর দেখছি যে আমি ভক্তদের এখন অনেক বেশি সাফার করছে ওরা রক্ত স্বল্পতা, বিশেষ করে মাতাজিতে তো আরো বেশি। আর দ্বিতীয় আরেকটা বিষয় যেটা, বাংলাদেশের ডক্টরদের থেকে অনেকভাবে ভক্তরা, বিশেষ করে ভক্তরা যখন ডাক্তারদের কাছে যায়, ওরা ডক্টরদের দ্বারা আরো বেশি করে নেগেটিভলি ইমপ্রেসড হয়ে যায়। এই যে একটা বিষয়, মানে এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে বাংলাদেশের ডাক্তারদেরও যে অভিজ্ঞতার ল্যাকিংস আছে। কারণ আপনি যখন ভালো ডাক্তারের কাছে যাবেন, ওরা কখনো এরকম আলতু ফালতু কথা বলবে না। এই যে সৌগাজে আজকে কথাগুলি বললো, আলোচনা করলো, যে আমাদের বডিতে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হওয়ার পিছনে শুধুমাত্র আমি ভালো আয়রন সমৃদ্ধ খাবারগুলি খেলাম, কিন্তু বডির ভিতরে অনেকগুলি ফ্যাক্টর কাজ করে। এই যে আমরা কচু শাক খাচ্ছি, কিন্তু তার সাথে ভিটামিন সি খাচ্ছি না, তাহলে কিন্তু আমার আয়রনটাকে ভালোভাবে অ্যাবজর্ব করতে পারছে না। এরকম আরো কতগুলি ফ্যাক্টর আছে। তো আমি ভালোভাবে একটা পেশেন্ট তার কেন অ্যানিমিয়া হলো, যেমন এই যে স্বরূপপ্রভুর কথাই যদি বলি, একটু আগে শুভকা যেটা বললো যে ওনার ফ্যাটি লিভারের থেকে ওনার হচ্ছে যে অ্যানিমিয়া প্রবলেমটা হলো। এখন ভালোভাবে ডায়াগনোসিস না করে কি কারণে কার কখন কোন ডিজিজটা হচ্ছে সেটা না করেই হুট করে তাকে একটা ব্লেম দিয়ে দেওয়া হচ্ছে পেশেন্টকে, যে ও আপনি ভেজিটেরিয়ান সেজন্য আপনার এই প্রবলেম। কেন যারা নন ভেজ তাদের এনিমিয়া হচ্ছে না? তো বাংলাদেশের পেশেন্ট কাউন্সিলিং এর এটা একটা বড় ল্যাকিংস ডক্টরদের। তো সেজন্য আমি বলবো যে আপনারা ভক্ত হিসেবে আপনাদের আরো বেশি সচেতন হওয়া উচিত। কোনো ডক্টর যদি এরকম নেগেটিভ কিছু বলে, আপনারাও যেন চ্যালেঞ্জ করতে পারেন, এই ইনফরমেশন গুলো আপনাদের জানা থাকা উচিত, ঠিক আছে? তো এবং আমি সর্বোপরি সৌগারদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, এবং আমি আশা করবো যে আরো অনেক চমৎকার চমৎকার টপিকের উপর ও ক্লাস নিয়ে আসবে। এবং আরেকটা রিকোয়েস্ট যেটা করব, ও ক্লাস দিল, আপনারা শুনলেন, আপনাদেরও ভালো লাগলো, ওকে একটু প্রশংসা করলেন, এটা কিন্তু এই ক্লাসের সার্থকতা নয়। এইগুলি নিজের জীবনে প্রয়োগ করতে হবে। কারণ ভালো ক্লাস শুনতে খুব ভালো লাগে, কিন্তু নিজের জীবনে যদি প্রয়োগ না করেন, তাহলে কি বেনিফিট হলো বলেন? তো সেজন্য আমি আশা করবো যে আমাদের জীবনে প্রয়োগ করা উচিত। এবং আমি উম, সবসময় আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করি, এই যে খাবারের বিষয়ে বিশেষ করে, আমরা আসলে যে পরিমাণ খাবার খাই এখন, ওই পরিমাণ পরিশ্রম আমাদের কমে গেছে। প্রতি মাসে দুটো একাদশী আসে। তো
তো চেষ্টা করবেন আপনারা দুটো একাদশী ফুল ফাস্টিং করার, একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পরে এসে খান। তাহলে দেখবেন যে আপনার অনেক মানে যদি এডিশনাল কিছু ফ্যাট বডিতে থেকে থাকে সেগুলিও বার্ন হয়ে যাবে, মানে একটা বড় একটা উপকার পাবেন। তারপরে সময় সুযোগ করে চেষ্টা করবেন কিছু এক্সারসাইজ করার। শুভকা যেটা বললো যে লিভারের মধ্যে অনেক সময় গ্লাইকোজেন গুলি যেগুলি ডিপোজিট হয়ে থাকে, আমরা হয়তো ফাস্টিং করলে সেগুলি বের হয়ে যায়, এনার্জিতে কনভার্ট হয়ে যায়, কিন্তু মাসেল সেলের মধ্যে তো অনেক গ্লাইকোজেন ডিপোজিট হয়ে থাকে, তার জন্য এক্সারসাইজের প্রয়োজন আছে। তো সেই জন্য সর্বোপরি বলবো এই বিষয়গুলো আমাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করা উচিত। তাহলে দেখবেন যে শরীর সুস্থ থাকবে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যখন শরীর সুস্থ থাকে তখন আমরা ভালো করে ভগবানের সেবা করতে পারি। সেজন্য ভগবানের সেবা করার আগে এটা আমাদের একটা প্রিকুইজিট, মানে পূর্ব শর্ত হচ্ছে আমাদের শরীরকে সুস্থ রাখা। এখন আমরা শরীরকে সুস্থ রাখবো কেন? শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু অনেক ইয়ে আছে, যেমন যারা যোগী তারাও যোগ প্র্যাকটিস এক্সারসাইজ করে, বা অনেকে যারা হেলথ কনসিয়াস আছে ওরাও কিন্তু জিম করে, নিউট্রিশিয়াস ফুড ইনটেক করে শুধু শরীরটাকে সুস্থ রাখার জন্য। তো ওদের শরীরকে সুস্থ রাখা আর আমাদের শরীরকে সুস্থ রাখার মধ্যে কি পার্থক্য আছে? ওরা ওদের শরীরকে সুস্থ রাখতে চায় চায় আরো বেশি করে যেন গ্রেটিফিকেশন করতে পারে, কিন্তু আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে চাই আরো বেশি করে যেন কৃষ্ণ সেবা করতে পারি। দিস ইজ দ্য ডিফারেন্স। তো সেই জন্য আমরা আরো বেশি করে যেন সচেতন হই, সেই জন্য প্রার্থনা থাকবে। আর আর আবারও হচ্ছে ধন্যবাদ। ওই যে আমি কিছুদিন আগে আমি যে বলেছিলাম যে কিছুদিন আগে আমি একটা সেমিনারে হচ্ছে আমি জয়েন দিয়েছিলাম, স্যার বারবার করে বলেছে যে ফ্যাটি লিভার বা লিভার সিরোসিস যখন হয়ে যায় তখন অ্যাকচুয়ালি আর হচ্ছে মানে পিছনে ফেরার আর সময় নেই। সত্যি কথা, লিভার সিরোসিস যখন হয়ে যায় তো কিন্তু ফ্যাটি লিভার আমরা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েটারি মডিফিকেশন, এক্সারসাইজ এটার চেয়ে ভালো ওষুধ বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে পারেন। মানে ফ্যাটি Right. লিভার থেকে আমাদের মানে জীবনটাকে বাঁচানোর জন্য বা সুস্থ হওয়ার জন্য ওই আমি বললাম তো, আপনি ডায়েটারি হচ্ছে যে মডিফিকেশন আমি যেভাবে বললাম, তারপরে হচ্ছে যে এক্সারসাইজ, এটা যে ভালো ওষুধ আর নেই অ্যাকচুয়ালি। শুভকে আরেকটা ক্লাসে রিকোয়েস্ট করবো যে লাইফস্টাইলের উপর, ঠিক আছে? ভক্তদের হুম। কিরকম লাইফস্টাইল হওয়া উচিত, আর অ্যানিমিয়ার উপর লাইফস্টাইল। আমি বলবো যে আরো কয়েকটা ধারাবাহিক ক্লাস তৈরি করো। ধারাবাহিক ক্লাস তৈরি করে দেন হচ্ছে যে সুপার ফুডের দিকে চলে গেলাম, তারপরে ওখান থেকে লাইফস্টাইলের উপর কয়েকটা ক্লাস রেডি করলাম, তাহলে ভক্তরা হচ্ছে আমি যে আরো হচ্ছে সচেতন ইম্পর্টেন্স হবে। আমার মাথায় আছে, আমি ইম্পর্টেন্স অফ ফাস্টিং, ইম্পর্টেন্স অফ হ্যাঁ হ্যাঁ। এক্সারসাইজ, হ্যাঁ, হুম। এক্সারসাইজ। সেগুলার হ্যাঁ হচ্ছে হ্যাঁ। সেগুলা নিয়ে হচ্ছে আমি ডিটেলস হচ্ছে আলোচনা করবো আর কি, যদি আমি হুম। ভবিষ্যতে সুস্থ থাকি। অনেক সময় আপনার অ্যাকচুয়ালি আমাদের অ্যাক্টিভিটি হইতে হবে যারা জড়জাগতিক ব্যক্তি তাদের চেয়ে ফাস্ট। তো তাদের যে রাইট যখন রাইট। ফার্স্ট আমি অ্যাক্টিভিটি করব তখন তারা আমাকে দেখে ইন্সপায়ার হবে। যেমন অনেক সময় দেখি আমি আমি অ্যাকচুয়ালি টিল নাও আমি সুস্থ, এখন আমি জানি না ভবিষ্যতে আমি অসুস্থ হয়ে যাই কিনা। তো আমি যেহেতু হচ্ছে আম, অনেক ঘন্টা একসাথে আমার সার্ভিস দিতে হয়, অনেক ঘন্টা একসাথে। তো অনেক সময় আমার যেই কলিগরা আছে, তো তারা যখন আমি শুনতে মানে শুনে যে আমি ধরেন গতকালকে সকালবেলা বের হয়েছি, আমি এখনো পর্যন্ত হচ্ছে আমি ডিউটিতে, তো আবার হচ্ছে সে তারা আমাকে জিজ্ঞেস করে তুমি এ পর্যন্ত কি খাইছো, তুমি কি খাইছো? তো তখন আমি বলি যে আমি এই জিনিসগুলা মানে খেয়েছি, বা হচ্ছে আমি হচ্ছে ফ্রুটস খেয়েছি। যেমন হচ্ছে বাইরে আমি আপনার রেস্টুরেন্টের খাবার আমি অ্যাভয়েড করি। আমি কয়েকদিন রেস্টুরেন্টে আমি খেয়েছি, কিন্তু রেস্টুরেন্টে খেয়ে আমি অ্যাকচুয়ালি আমি মানে আমার মনে হচ্ছে যে আমার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট ডেভেলপ করেছে, তো আমি তখন থেকে আমি স্কিপ করি রেস্টুরেন্টের খাবার। তো আমি হচ্ছে আমার যখন হচ্ছে আমার লং টার্ম টাইম ডিউটি পড়ে তখন হচ্ছে আমি খেজুর খাই, খেজুর, কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কলা, কলা, তারপরে হচ্ছে পেয়ারা, এগুলা হচ্ছে আমি খাই আর কি। তো তখন আমি ওদেরকে বলি, ওরা খুবই অবাক হয়ে যায় যে তুমি এই পর্যন্ত আমরা কতবার ভাত খেলাম, কতবার। আমি দেখি যে ওরা একটু পর পরে সিঙ্গারা খাচ্ছে, একটু পরে পরে হচ্ছে ওরা হচ্ছে মানে পেটিস খাচ্ছে, মানে ভ্যারাইটিস ধরনের তেল তেল ওরা তেল তো জাতীয় যে খাবার, সমস্ত খাবারগুলো খায় নন ভেজরা, এগুলো যে নন এত ভেজরা। পরিমাণে আমাদের বডির জন্য আনহেলদি, মানে কল্পনাতীত। দিনে তো কয়েকবার চা খাবে, আর ফাস্ট ফুডটা একটু পর পরে সিঙ্গারা, চমুচা, একটু পরে চা বার্গার। না খেলে তো ওদের কাজের নেশাই আসে না, মানে চা না খেলে হ্যাঁ, ওদের এরকম ওরা চা না কেমন। খেলে কাজ করতে পারে না।
কাজই শুরু কাজ করতে পারে করতে না। পারে না। এটা ঝিমানি আসে, হ্যাঁ। ঝিমানি আসে। তো ওরা হচ্ছে এরকম অনেক সময় মানে আমার খাবারের মেনু শুনে ওরা খুব অবাক হয়। তো ওরা এরপরে একটু এরপরে লাস্ট লাস্ট পর্যায়ে স্বীকার করতে বাধ্য হয়, অ্যাকচুয়ালি তুমি মনে হয় এগুলা খাও বলেই তুমি হচ্ছে সার্ভিসটা দিতে পারতেছো, মানে এইসব জিনিস খাও বলেই। আর আমরা মনে হয় খাই না বলেই আমরা যে এগুলা খাই এগুলা খাওয়ার কারণে মনে হয় আমাদের বডিতে এনার্জি নেই এই আর কি। এখানে তো আমার একটা যাই হোক, প্রশ্ন জেগে গেল, যে ওরাও তো মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করলো, কিন্তু ওই বিদ্যাটাকে হৃদয় দিয়ে রপ্ত করলো না, জাস্ট পড়েছে একটা প্রফেশনাল কেরিয়ার ডেভেলপমেন্ট করতে হবে এই জন্য। কিন্তু মেডিকেল সায়েন্সটা যে আসলে নিজের জীবনে প্রয়োগ করতে হবে এটা কিন্তু ওরা করছে না। আমি তো কত এক্স্যাক্টলি। ডাক্তারদেরকে দেখি ঘুমে বসে সিগারেট খাচ্ছে, কারণ ও হ্যাঁ, হ্যাঁ। মেডিকেল সায়েন্স পড়েছে কিন্তু নিজের জীবনে প্রয়োগ করেনি। এবং এই সমস্ত ফালতু ডক্টরই হচ্ছে যে এই উল্টাপাল্টা নেগেটিভ ইমপ্রেশনে ফেলে দেয় পেশেন্টদেরকে। অ্যাকচুয়ালি ওই সে তার মনটাকে কন্ট্রোল করতে পারেনি আর কি। আমি রাইট। অ্যাকচুয়ালি এটা আমি অনেক সময় চিন্তা করে দেখছি যে আমাদের ভক্তরা যে ধরনের লাইফস্টাইল মেনটেন করে, আপনার সায়েন্স সেটাই ভোরে ঘুম থেকে ওঠা, তাড়াতাড়ি ঘুম থেকে, আপনি দেখবেন যারা সন্ন্যাসী ওরা হচ্ছে খুব ভোরে ঘুম থেকে ওঠে, খুব তাড়াতাড়ি হচ্ছে, যেমন আমাদের মন্দিরে আমি দেখতাম যে মন্দির থেকে যদি কোনো ভক্ত আমাদের বাসায় কোনো প্রোগ্রামে আসতো, ওরা 9টা বাজতে না বাজতে ওরা যাওয়ার জন্য পাগল হয়ে যেত। কারণ হচ্ছে ওদেরকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাড়াতাড়ি ওরা ঘুম থেকে উঠতে হবে, তাই না? মানে এটা কিন্তু একটা মানে শরীরকে সুস্থ রাখার একটা হচ্ছে খুব ভালো প্রসেস, যে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়া। এটা হয়তো বা আমাদের পক্ষে পসিবল হয় না, কিন্তু এই যে ভক্তরা এটা এই লাইফস্টাইল মানে মেনটেন করতেছে, তারপর ওরা যে 3-4 বেলা যে নৃত্য করতেছে, এটাই তো একটা ব্যায়াম, এটাই তো এক্সারসাইজ। হ্যাঁ, এই যে এটা তো 3-4 বেলা যে চমৎকার ওরা একটা ব্যাপার। চমৎকার নৃত্য এক্সারসাইজ, এই যে ভগবানের সামনে যে নিতে হচ্ছে, ভগবানের কৃপাও প্রাপ্ত হচ্ছে, সাথে সাথে তাদের শরীরটাও ভগবানের সেবার জন্য খুব ফিট থাকতেছে। এই আর কি। আসলে তারপর এই হচ্ছে অনেক নৃত্যের উপর আমি ভক্তরা, মনে করি যে আর বড় কোনো এক্সারসাইজ হতে পারে না নৃত্যের উপর। না এটা এটার উপর আর চমৎকার বড় একটা অ্যাক্সেস হতে পারে না। exercise। আর আপনি অনেক ভক্তরাই দেখবেন রাতের খাবার স্কিপ করে, রাতে তেমন খায় না, হ্যাঁ, একটু দুধ খেয়ে ঘুমিয়ে পড়ে, রাতে খাই না। বা হচ্ছে এই যে আজকে আমি বললাম না, আমাদের যে প্রেসিডেন্ট প্রভু বলছেন, আমি মাঝে মাঝে থিঙ্কিং করছি যে সন্ন্যাসীরা এত এত লোড কিভাবে নেয়, এত মানে স্ট্রেস কিভাবে নেয় ওরা, এবং ঘুমায়ও খুব কম, 3 থেকে 4 ঘন্টা ঘুমায়। যে আমাদের প্রায় সময় ভক্তদের মুখ থেকে শুনি, যখন আমাদের ভক্তিপ্রেম এই যে ভক্তিপ্রেম নিতাই স্বামী মহারাজ ক্লারিফিকেশন করে যে মহারাজ যদি একটাও যদি ঘুমায় উনি 2:30টায় উঠে যাবে, মঙ্গল আরতির আগে ওনার 16 মালা কমপ্লিট। তো এটা কিভাবে সম্ভব হচ্ছে আসলে? আমরা গুরু মহারাজের জীবনী তো দেখতাম, গুরু মহারাজ তিনি প্রতিদিন 2টায় ঘুম থেকে উঠে যাবেন, 2টা থেকে 2:30টায়। মঙ্গল আরতির আগে গুরু মহারাজের 16 মালা কমপ্লিট কমপ্লিট করে উনি কিছু পার্সোনাল কিছু প্রেয়ার আছে, ভজন করতেন। ওই ভজন করে তারপর উনি মঙ্গল আরতিতে যেতেন। তার মানে হচ্ছে এগুলো আসলে কিভাবে পসিবল হতো সন্ন্যাসীদের জীবনে, কারণ ওরা লাইফটাকে ওইভাবে লিড করে। তো রাতে তো খাই না, আর সারা দিনও কার্বোহাইড্রেট খুব কম খায়। তো এই কার্বোহাইড্রেটটা আমাদের জীবনে আসলে এক প্রকার অনেকটা শত্রু হয়ে গেছে, আমরা তো একে খুব এক্সেস পরিমাণে খাচ্ছি। তো তারপর সেজন্য আমি দেখছি যে আপনার যখন সন্ন্যাসীরা কুমিল্লায় আসতো, তো আমি আমাদের হরেকৃষ্ণ ভবনে আপনার মা মাতাজিদের বাসায় আপনার একজন ভক্তি নবদ্বীপ স্বামী মহারাজ মেবি আসছিল, অনেক মহারাজরাই আসছে, ভক্তি বিনয় স্বামী মহারাজ। তো মাতাজি অনেক তেল দিয়ে হচ্ছে রান্না করেছিল। তো ওনারা খুবই বিরক্ত হয়েছে যে এত তেল হুম কেন, হুম খাবারে এত তেল কেন। আহ তারপরে একাঙ্গিনী মাতাজি, মানে তিনি হচ্ছে একটা পাক্কা রাঁধুনি, সাত্বিক আহারের একটা পাক্কা রাঁধুনি একাঙ্গিনী মাতাজি, গোপাল গুরু হুম। প্রভুর ওয়াইফ। উনি দেখতাম যে উনার বাসায় যে উনি মহারাজদের জন্য আলাদা করে হচ্ছে উনি সাত্বিক খাবার, সাত্বিক আইটেম রান্না করতো, একদম কম তেল দিয়ে, আর এত সুস্বাদু, মানে কৃষ্ণ প্রসাদ এত সুস্বাদু হতে পারে কম তেল দিয়ে রান্না করেও। তো মহারাজরা হচ্ছে এরকম কম তেল কম মশলা এসব রান্না খায়, যার কারণে ওনারা সুস্থ থাকেন। ধন্যবাদ শুভকারাধিকা। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে একটু জিজ্ঞাসা করতে পারেন। স্বরূপপ্রভু কিছু বলতে চেয়েছিল শুরুতে। হরে কৃষ্ণ। প্রণাম সকল বৈষ্ণব চরণে। আমি আজকে একটা নতুন বিষয় জানলাম মাতাজির কাছ থেকে, সেটা হলো আমরা যে আসলে আয়রন খাই, তো সেটাকে মানে কার্যকারী করার জন্য সেটা সাথে যে লেবু খাওয়া লাগে, এটা কিন্তু আসলে জানা ছিল না। তো আজকে এটা নতুন করে জানলাম। তো আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্নটা এটা যে মাতাজি আমাদেরকে এর আগের ক্লাসে বলেছিলেন যে আমরা
প্রতি বেলায় যদি 100 গ্রামের চালের যে অন্ন হয় সেটা খেলে আমাদের যথেষ্ট। তো এখন আমরা যেহেতু অন্ন খেলে আমাদের শরীরে একটু ভার ভার লাগে, একটু ঘুম বেশি হয়, তো আমরা অন্যের বিকল্প হিসাবে খাবার কি পরিমাণে নিতে পারি এটা একটু জানতে চাই। আপনার আমরা অন্যের আলু বিকল্প আলু হিসেবে ভাত আলু ছোলা এসব যদি খাই আমরা কি পরিমাণে খাবো? মাতাজি, আমি আপনার সাউন্ডটা কি একটু কম শোনা যাচ্ছে? না আমি কম শুনতেছি, আমি বুঝতে পারছি হ্যাঁ, না। আমার প্রশ্নটা কি বুঝতে পারেননি? মাতাজি আবার অন্যের বিকল্প হিসেবে আপনি কি বলছেন? অন্যের বিকল্প হিসেবে অন্যের বিকল্প হিসাবে যেমন ছোলা, তারপরে আলু এসব খেতে পারি, কিন্তু এগুলো আমরা কি পরিমাণে খেতে পারি? এখন আমি আপনাকে বলেছি যে আমাদের হচ্ছে প্রতিদিনের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রায় হচ্ছে 2000 থেকে, মানে একজন ফিমেলের হচ্ছে 1600 থেকে 1800 কিলোক্যালোরি হলে হয়, আর একজন হচ্ছে মেইলের আপনার হচ্ছে 2000 থেকে 2200 কিলোক্যালোরি। তবে হচ্ছে এটা অ্যাকর্ডিং টু ইউর অ্যাক্টিভিটি, আপনি কেমন অ্যাক্টিভিটি করছেন সেটার উপর ডিপেন্ড করে। যেমন একটা ডে লেবারার, যে আপনার যারা হচ্ছে মাটি কাটে বা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করে, প্রতিনিয়ত তাদেরকে হচ্ছে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে হচ্ছে সেটা 3000 কিলোক্যালোরি পর্যন্ত হতে পারে। এখন এটা ডিপেন্ড করে আপনি কি পরিমাণ হচ্ছে অ্যাক্টিভিটি করছেন, সেটার উপর ডিপেন্ড করতেছে আপনার কি পরিমাণ কিলোক্যালোরি প্রয়োজন। তো আপনি যদি হন যে আপনি তেমন কোনো এক্সারসাইজ বা হচ্ছে আপনি তেমন কোনো শারীরিক অ্যাক্টিভিটি করেন না, তাহলে আপনার হচ্ছে আপনার 1600 থেকে 1800 কিলোক্যালোরি হলেই যথেষ্ট। হ্যাঁ, তো এখন হচ্ছে আপনি ভাত ভাত হচ্ছে প্রতিদিন যদি আপনি 2 বেলা যদি আপনি ভাত খান, তাহলে যদি আপনি হচ্ছে একশো একশো গ্রাম চাল বা 1 থেকে 150 গ্রাম চালের ভাত যদি আপনি খান, তাহলে এটা হচ্ছে আপনার জন্য পারফেক্ট। আর সাথে হচ্ছে আপনি অন্যান্য শাকসবজি খেলেন, আপনার কিলোর ক্যালোরি হচ্ছে কমিয়ে দিয়ে আপনি যখন আপনার যতটুকু পরিমাণে ক্যালোরি দরকার তার থেকে হচ্ছে আপনি কম পরিমাণে আপনি ক্যালোরি নিলেন, তাহলে হচ্ছে আপনি এক্সট্রা ক্যালোরি গুলো আমাদের আপনাদের বডির যে ফ্যাট, ওই ফ্যাট হচ্ছে ব্রেকডাউন হয়ে আপনাকে ক্যালোরি যোগান দিবে। যদি এরকম কারোর এরকম হয় যে তার অবিসিটি আছে, সেন্ট্রাল অবিসিটি আছে, বা সে অনেক মোটা, ওয়েট কমাতে যাচ্ছেন, তাহলে হচ্ছে আপনি এমন ধরনের খাবার খাবেন যেগুলোর ক্যালোরি কম। যেমন হচ্ছে 100 গ্রাম শাকসবজি ভেজড বা আপনার যে সালাদ, 100 গ্রাম সালাদে মাত্র 20 কিলোক্যালোরি থাকে। তো আপনি দেখেন কি পরিমাণ সালাদ আপনি খেতে পারছেন। তারপর লাউয়ের ক্যালোরি অনেক কম। আপনি যদি হচ্ছে আপনি যেমন মাত্র আমাকে জিজ্ঞেস করছে যে কার্বোহাইড্রেটের পরিবর্তে কেউ কেউ যদি ক্যালোরি গেইন কম করতে চায়, তাহলে হচ্ছে তাহলে কি খাবার খেতে হবে? আপনি লাউ খেতে পারেন। আপনার একটা লাউ হবে না হচ্ছে আপনার 1 প্লেট ভাতের সমান, মানে একটা ফুল লাউয়ে 1 প্লেট ভাতের সমান ক্যালোরি হবে না। ফুল লাউয়ে অনেক ক্যালোরি কম থাকে। আর আপনি যদি আমি আরেকদিন হচ্ছে আমি রেজিস্ট্যান্ট স্টার্চ নিয়ে আলোচনা করব। রেজিস্ট্যান্ট কার্বোহাইড্রেট মানে কিভাবে আমাদের মেইন লক্ষ্য হচ্ছে কি, আমার হচ্ছে প্যানক্রিয়াসকে উত্তেজিত করা যাবে না, প্যানক্রিয়াসকে ডিস্টার্ব করা যাবে না, আমাদের মেইন লক্ষ্য হচ্ছে এটা। যেমন আমি যদি এমন খাবার খেয়ে ফেলি, যেমন আমি সাদা চালের ভাত আমি খেয়ে ফেললাম, সাদা চালের ভাতে ফাইবার কম, সেটা কি করে আমার আমার যখন স্টোমাকে যায়, সে খুব তাড়াতাড়ি রক্তে যায়। রক্তে চলে গেলে তখনই তো হচ্ছে আমার প্যানক্রিয়াসের যে বিটা সেলকে হচ্ছে সে স্টিমুলেটেড করে, এই যে তাড়াতাড়ি ইনসুলিন দাও, এখনই হচ্ছে আমার গ্লুকোজকে সেলের মধ্যে ঢুকাইতে হবে, বা গ্লুকোজটাকে হচ্ছে যেগুলো দরকার এগুলো সেলের মধ্যে ঢুকাইতে হবে, আর যেগুলো দরকার নাই সেগুলো হচ্ছে আমার লিভারে জমা করতে হবে। তো এভাবে যে আপনি প্যানক্রিয়াসকে উত্তেজিত করতেছেন বারবার, আপনি দেখবেন যে বজ্র আধুনিক ফুসকা গেল, আমরা একটা বাংলায় হচ্ছে একটা প্রবাদ আমরা জানি, যে আপনি যদি লেবুকে বেশি চিবেন তাহলে হচ্ছে তিতো রসে বের হবে। তো আপনি যদি প্যানক্রিয়াসকে এরকম অনেক অনেক উত্তেজিত করতে থাকবেন, প্যানক্রিয়াস বলবে যে আমি আর কাজ করতে পারবো না, আমি তোমাকে আর হেল্প করতে পারবো না, এক্সস্টেড হয়ে যায় প্যানক্রিয়াস। তখন আর প্যানক্রিয়াসের যে বিটা সেল সেটা ডিস্ট্রাকশন হয়ে যায়, আলটিমেটলি ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করে বা ডায়াবেটিস ডেভেলপ করে। এজন্য যারা আমরা সুস্থ আছি বা যারা ডায়াবেটিস, তাদের উচিত কি রেজিস্ট্যান্ট স্টার্চ আমাকে এমন খাবার খেতে হবে যেটা আস্তে 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 আমার ব্লাডে গ্লুকোজটাকে হচ্ছে ছাড়বে, আমার প্যানক্রিয়াসকে উত্তেজিত করবে না, প্যানক্রিয়াসকে সময় দিতে হবে ইনসুলিন তৈরি করার, ইনসুলিন হচ্ছে রিলিজ করার সময় দিতে হবে। তো আমি যদি ভাত খাওয়ার আগে এটা রেজিস্ট্যান্স স্টার্ট করার মানে বিভিন্ন প্রসেস, এটা আমি আরেকটা মাতাজি আমি আরেকটা ক্লাসে আলোচনা করবো, এটা ডিটেলস আছে, আমি আরেকটা ক্লাসে আলোচনা করব যে কিভাবে আমাদের নর্মাল ভাতকেও আমি রেজিস্ট্যান্স স্টার্চে পরিণত করতে পারি, আর কি কি রেজিস্ট্যান্স স্টার্চ আছে যেটা খেলে এটা আমার বডির ওয়েট বাড়াবে না,
প্লাস হচ্ছে আমার গ্লুকোজ লেভেলকেও বাড়াবে না। আর যারা ডায়াবেটিস রোগী তারা এটা খেয়েও তার ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে পারবে। কার্বোহাইড্রেট, রেজিস্ট্যান্ট স্টার্চ, যেমন আলু একটা হচ্ছে রেজিস্ট্যান্ট স্টার্চ, যেটা হচ্ছে খেলে আস্তে আস্তে আমাদের ব্লাডে গ্লুকোজ রিলিজ হয়, আর প্যানক্রিয়াসকে যথাযথ সময় দেওয়া হয় তার ইনসুলিন রিলিজ করার। তারপর নর্মাল যেগুলো হচ্ছে রেজিস্ট্যান্ট না, যেগুলার আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে অনেক কম, সেগুলো হচ্ছে রেজিস্ট্যান্স স্টার্চ করার হচ্ছে মানে প্রসেস আছে, সেটা হচ্ছে আমি আরেকটা ক্লাস একদম আপনার রেজিস্ট্যান্স স্টার্চের উপরে আমি একটা ক্লাস দিব, এটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। ছোট্ট একটা প্রশ্ন। হুম। আচ্ছা, আপনি বলছেন যে খাওয়ার পর যেন আমরা না ঘুমাই, রাতের বেলা সম্ভব এটা। তা আমরা অনেকেই হুম। দুপুরবেলা খাবারের পরে বিশ্রামের অছিলায় আমরা বেডে শুয়ে যাই, ঘুমাতে যাই, সেটা কি খুব ক্ষতিকর? আপনি যখনই খাবার খান, খাবার পর পর ঘুমানো যাবে না। খাবার অন্তত 20 মিনিট পরে ঘুমাতে হবে, অন্তত 20 মিনিট। 15 থেকে 20 মিনিট আপনাকে হচ্ছে আপনার নর্মাল হাঁটাচলা করতে হবে। বুঝতে পারছেন? আপনি তো অন্তত 15-20 মিনিট হচ্ছে আপনাকে হাঁটাহাঁটি করতে হবে। আপনার যে শোনেন, আর একটা ডিজিজের নাম আছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। বুঝছেন? আপনি অনেক সময় দেখবেন যে আমাদের পেটের খাবারগুলো আমার মুখে চলে আসতেছে। আসে না এরকম প্রভু? সঞ্জয় প্রভু, এরকম হয় না যে আমার আচ্ছা, হয় পেটের হয়। খাবারগুলো আমাদের মুখে চলে আসে? বুঝতে পারছেন? এর আপনি যদি হচ্ছে খাবার পর পরই হচ্ছে আপনি ঘুমিয়ে যান, আপনার হচ্ছে গ্র্যাভিটি হচ্ছে আপনি যখন দাঁড়িয়ে থাকবেন তখন গ্র্যাভিটি হচ্ছে আপনার খাবারগুলোকে নিচে নামতে সহায়তা করবে। কিন্তু আপনি যখন হচ্ছে আপনি ফ্ল্যাট হয়ে যাবেন, তখন কিন্তু আপনার গ্র্যাভিটি হচ্ছে আপনার খাবারগুলোকে নিচে নামাবে না। গ্র্যাভিটি আপনার খাবারকে হচ্ছে আপনার উপরের দিকে চলে আসবে, উপরের দিকে উঠাবে। বুঝতে পেরেছেন প্রভু? হরে আমরা কৃষ্ণ, যখন ধন্যবাদ। একটা এই 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 গ্লাসের মধ্যে হচ্ছে আপনার জল আছে, এই জলটাকে যখন আমি যদি গ্লাসটা হচ্ছে এভাবে করি, মানে আমি সমান্তরাল করি, তখন কিন্তু গ্লাসের জল কিন্তু পড়ে যাবে। কিন্তু আমি যদি এভাবে রাখি, গ্র্যাভিটির কারণে জলটা হচ্ছে আমার গ্লাসের মধ্যেই থাকবে। বা হচ্ছে এখান দিয়ে যদি কোনো গ্লাসটা আরো বড় থাকতো বা এখানে কোনো পাইপ থাকতো, ওই পাইপ দিয়ে হচ্ছে গ্র্যাভিটির কারণে হচ্ছে নিচে নেমে যেত। তো সেরকম ভাবে আমরা যখন খাবার খাই, খাবার খেয়ে যখন আমরা ঘুমিয়ে পড়ি, খাবারগুলো হজম হয় না। খাবারগুলো হজম হয় না, এগুলো স্টোমাকে থাকে। স্টোমাকে থেকে কি করে, আপনার স্টোমাকে খাবার যতটুকু সময় থাকার কথা, ততটুকু সময় যদি স্টোমাকে না থাকে, এটা গ্যাস ফর্ম করবে, আপনার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট করবে। আপনার গ্যাস, এই যে আমরা বলি যে আমার গ্যাসের সমস্যা, আমি যত মানুষকে জিজ্ঞেস করেছি যে যারা যারা বলে যে আমার গ্যাসের সমস্যা, এই সমস্যা, আমার হচ্ছে এসিডিটি হয়, তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি কি খাওয়ার পর পর ঘুমিয়ে পড়েন? সবাই বলেছে তারা খাওয়ার পর পর ঘুমিয়ে পড়ে। বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে আমি, হ্যাঁ, যারা খাওয়ার পর পর ঘুমায় না তাদেরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি কি খাওয়ার সাথে সাথে জল খান, বা খাওয়ার সময় জল খান, বা খাওয়ার ইমিডিয়েটলি আগে জল খান? ওরা সবাই আমাকে বলেছে ওরা ওরা জল ছাড়া খেতেই পারে না। বুঝতে পেরেছেন? তো আমাদের বদ অভ্যাসের কারণেই আমাদের ডিজিজ কিন্তু আমাদের এই বদ অভ্যাসের কারণ। বুঝছেন? এই বদ অভ্যাসের কারণেই কিন্তু আমাদের ডিজিজ গুলো ডেভেলপ করে। তো ধন্যবাদ আমি আমি মাতাজি। আচ্ছা, সম্পূর্ণ, তাই তো তার মানে আমরা আমাদের যখনই হচ্ছে, কমপক্ষে 20 থেকে 30 মিনিট মানে পরে হ্যাঁ, বিশ্রাম নেবে। আমাদেরকে একটু হাঁটাচলা করতে হবে, একটু নর্মাল ওয়ার্ক আপনি করতে পারেন খাওয়ার পর, হ্যাঁ, করে তারপর হচ্ছে আপনি ঘুমাতে যেতে পারেন, সেটা হোক আপনি আপনি যখনই খান, প্রসাদ পাওয়ার সকালে পরে খান। সাহায্য করবো। প্রসাদ পাওয়ার পরে হেঁটে হেঁটে জব করবেন। বুঝতে পারছেন? হেঁটে হেঁটে আপনার তো জব বাকি থাকে, তাই না? হেঁটে হেঁটে জব করবেন। দুপুরে লাঞ্চের পর পরে আপনি হচ্ছে যে 4 মালা জব করবেন। 4 মালা জব করতে 20 থেকে 30 মিনিট সময় চলে যাবে। ইন দ্য মিন টাইম খাবার স্টোমাক থেকে ইন্টেস্টাইনে চলে যাবে। এরপর আপনি আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে রিফ্রেশ হয়ে আপনি আবার দোকানে চলে যাবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ, ধন্যবাদ। আরেকটা জিনিস, যেমন আজকে একাদশী গেল, ধরুন আমি 2টা পর্যন্ত উপবাস থাকলাম, তারপরে জল জল কত দূর খেতে পারি? তারপরে খাবারের হুম। আগে, মেইন খাবারের আগে। আজকে তো একাদশীর দিন, ধরুন অনেকে আমরা হ্যাঁ। 12টার আগে অনেক সময় খাবার নেই না, হুম। বা 12টার পরে হুম। প্রসাদ নেই। তো তখন আমি জল হুম। কি পরিমাণ নেওয়া উচিত? ওই ও আমার আচ্ছা, আপনি যখন হচ্ছে আপনি ফাস্টিং থাকবেন, মানে তখন আপনার বডিতে ডিহাইড্রেশন ডেভেলপ করবে, তখন হচ্ছে আপনি যে জল খাবেন, হ্যাঁ, জল আপনি 1 গ্লাস পরিমাণ জল খেতে পারেন। 1 গ্লাস পরিমাণ, 1 গ্লাসে প্রায় হচ্ছে 250 ml বা 300 ml এর মতন হচ্ছে আপনার জল থাকে, আপনি সেটা খেতে পারেন। যখন আমাদের বডি ডিহাইড্রেটেড থাকে, তখন হচ্ছে আমাদের সেলগুলো ডিহাইড্রেশন ডেভেলপ করে। যখন আমরা জল খাই, অতি তাড়াতাড়ি জলগুলো হচ্ছে সে সেলগুলোর মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, যেহেতু আমার জলের প্রয়োজন। বুঝছেন? তখন হচ্ছে আমি একটু বেশি পরিমাণে জল খেলে আমার কোনো সমস্যা হবে না। আপনি 1 থেকে 1.5 গ্লাস জল খেতেই পারেন।
আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে আমি একটু অ্যাড ধন্যবাদ করেছিলাম। মাতাজি। আহ একাদশীর উপর আমি একটা খুব সুন্দর চমৎকার ক্লাস পেয়েছিলাম, এবং এটা আমার ফিউচারে প্ল্যানিং আছে ভক্তদেরকে এই ক্লাসটা শেয়ার করবো। একাদশীতে এই মুন শাইনের প্রভাবে এই সময়টাতে যেটা হয় যে পৃথিবীতে জলভাগের পরিমাণ একটু উপরে উঠে যায় পৃথিবী পৃষ্ঠে। অর্থাৎ এই সময়টাতে যেরকম আমরা সমুদ্র পৃষ্ঠে দেখি জোয়ার ভাটা, জোয়ার হয়। হ্যাঁ, বিশেষ করে এই পূর্ণিমার সময়টাতে, একাদশী থেকে পূর্ণিমার এই সময়টাতে চন্দ্রের পৃথিবীর উপর আকর্ষণটা খুব বেশি হয়। বেশি পড়ার কারণে জলভাগটা উপরে চলে আসে। ঠিক সেম প্রভাবটা মানুষের শরীরেও পড়ে, যেহেতু হুম আমাদের মানব শরীরে প্রায় 70% হচ্ছে আমাদের ওয়াটার থাকে। তো যেই জন্য আমাদের বডিতে ওয়াটার লেভেল বেড়ে যায়। এই জন্য আমাদের একাদশীর একটা সাইন্টিফিক ইয়ে হচ্ছে, আমরা যখন ফাস্টিং করি তখন আমাদের ওয়াটার লেভেলটা, এই যে আমাদের একাদশীতে গ্রেইন খেতে বারণ করা হয়, কারণ গ্রেইন কিন্তু ওয়াটারকে অ্যাবজর্ব করে। আর এই সময় এমনিতেই মুনশাইনের প্রভাবে আমাদের বডিতে ওয়াটার রিটেনশনটা বেড়ে যায়। তো আমরা যখন গ্রেইনটাকে অ্যাভয়েড করি তখন ওয়াটারটা একটা ব্যালেন্সে থাকে। তো আমরা যদি বেশি করে ওয়াটার খাই তাহলে ওয়াটার লেভেল আরো বেড়ে যাবে। তো এই জন্য ওয়াটার কম খাওয়া বা গ্রেইন কম খাওয়া এই একাদশীর ক্ষেত্রে মানে প্রতিটা খাবারই হচ্ছে কন্ট্রোলের মধ্যে রাখা। এটা যাতে একটা কত বড় একটা সায়েন্টিফিক রিজন, মানে এটা আমি এখন ফিলিংস করতে পারছি। এই ক্লাসটা দিয়েছিলেন আমাদের অমরেন্দ্র প্রভু, অনেক আগে এই ক্লাসটা শুনেছিলাম, সায়েন্টিফিক রিজন অফ একাদশী। আপনার ধন্যবাদ। কাছে। তো হ্যাঁ, উপলব্ধি করে বললো অনেক সুন্দর একটা কথা যে আমাদের তখন হচ্ছে পানির বা জলের প্রয়োজন বেশি পড়ে না, জল না খেলেও হয়। কিন্তু হচ্ছে প্রভু আমাকে জিজ্ঞেস করেছিল যে জল নেই কতটুকু খাবেন। তো আপনি জল খেলে খেতে পারেন, ঠিক আছে। আর যারা ফাস্টিং করতেছেন তারা তো সারাদিন ফাস্টিং করবেন। আর যারা ফাস্টিং ভাঙবেন তখন হচ্ছে আপনি 1 গ্লাস পরিমাণ জল খেতেই পারেন, যখন ফাস্টিং আপনি আর ভাঙবেন। এখানে আরেকটা বিষয় একটু বলতে চাই, শুভবা আরেকটা ক্লাসে, এই যে বিশেষ করে সম্ভবত লাস্ট ক্লাসে হবে, জলের বিষয়ে যখন আপনাদেরকে ক্লাস দিয়েছিলেন, একেবারে খাওয়ার মানে এখন আমি জল খেলাম, জল খাওয়ার পরপরই আপনারা খাবার খাবেন। অ্যাটলিস্ট মাঝখানে একটা টাইম দেবেন, কারণ এই জিনিসটা আমি পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি খাওয়া জল খেয়েছি, খাওয়ার পরপর যদি এখন আমি খাবার খেতে যাই, ওই খাবারটা খুব ভালো একটা ডাইজেশন হয় না। জল খাওয়ার মিনিমাম 20 থেকে 30 মিনিট সময় পরে যখন যে খাবারটা আমি খাই, তখন কিন্তু ওই খাবারটা খুব ভালো ডাইজেস্ট হয়, কারণ জল খাওয়ার পরে এনজাইমগুলি অ্যাক্টিভ হয়। আর তারপর যেমন আমি যখন একটু সময় নিয়ে তারপরে যখন আমি ডায়েটটা ইনটেক করি তখন খাবারটা খুব ভালো ডাইজেস্ট হয়। আর জল খাওয়ার পরপরই যখন খাবারটা খাচ্ছি, রাইস খাচ্ছি বা যেই খাবারই খাচ্ছি, ওটা কিন্তু খুব ভালো ডাইজেস্ট হচ্ছে না। তো এই বিষয়টা একটু মাথায় রাখা উচিত আমাদের। হুম। আর আমি উপলব্ধি প্রভুর কথার সাথে আমি একটু অ্যাড করি। তো আমাদের জীবনটা কিন্তু সবসময় নিয়মানুবর্তিতায় চলে না। হুম। তো অনেক সময় দেখা যায় যে এখন আমাকে প্রসাদ পেতে হবে, তার পাশাপাশি এখন আমার গলা শুকিয়ে আসতেছে। আমার যদি এখন যদি আমি একটু জল না খাই, তাহলে হচ্ছে আমার প্রসাদটা আমি সঠিকভাবে আস্বাদন করতে পারবো না। অনেক সময় আমাদের অনেকের আমার নিজেরও এরকম হয় যে আমার এখন হচ্ছে আমি খুব ব্যস্ততার মধ্যে আছি, আসছি, কিন্তু এখন আমাকে প্রসাদ পেতেই হবে। আমার হচ্ছে এই আমি যে জল খেয়ে আমি যে 20-30 মিনিট ওয়েট করব, এটা হচ্ছে আমার পক্ষে পসিবল না। তখন আপনি হচ্ছে সিপস অফ ওয়াটার সামান্য পরিমাণ জল খেয়ে, একটু রাইট, জল রাইট। খেয়ে হুম। আপনি আপনার গলাটা ভিজিয়ে নিতে পারেন। জাস্ট আপনার জিভা থ্রাস্টে, গলা থেকে ভিজানো যায়। থ্রাস্ট হুম। টাকে দূর করার জন্য যতটুকু জল দরকার, গলাটাকে শুকনো অবস্থা থেকে ভেজানোর জন্য যতটুকু দরকার, ঠিক ততটুকু জল খেয়ে আপনি হচ্ছে আপনার গলাটা ভিজিয়ে নিতে পারেন। তখন আপনি প্রসাদটা হচ্ছে আপনি সুন্দরভাবে আপনি আস্বাদন করতে পারেন। আর যদি আপনি পারেন যদি একটু লিপ ওয়ার্ম ওয়াটার যদি খান তাহলে তো আরো ভালো। একটু ধন্যবাদ। কুমকুম গরম জল। ধন্যবাদ সঞ্জয় প্রভুকে। তারপরে আমাদের স্বরূপ প্রভু রেইজেন করেছে। ধন্যবাদ মাতাজি। হরে কৃষ্ণ, স্বরূপ প্রভু প্রণাম রেইজেন সকল করেছে, প্রশ্ন করুন। বৈষ্ণবের চরণে আমার প্রণাম। তো মাতাজি, আমি জানতে চাচ্ছি যে এই যে বিটরুট, যে বিট বিট জিনিসটা, এটাকে ফ্যাটি লিভারের জন্য কিরকম খুব সহযোগিতা ভালো, করে? খুব ভালো আর একটা প্রভু। জিনিস, এটা এটা খাইলে আমার আর একটা রোগের উপশম দেখা দেয়। এটা হইলো ইউরিক অ্যাসিডটা বেড়ে যায়। এই সময় আমি কি করা? আচ্ছা, আপনি যদি শুনেন, আপনার যদি হচ্ছে বিট খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তাহলে আপনি হচ্ছে এটা আপনি অ্যাভয়েড করবেন। আপনি আপনি হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাবেন। আপনি ডেইলি লেবু, একটা লেবু খাবেন ডেইলি।
আপনার যে ন্যাচারাল যত সোর্স অফ ভিটামিন সি আছে সেই ভিটামিন সি গুলো হচ্ছে আপনি খাবেন। তার পাশাপাশি আপনি কি এক্সারসাইজ করতেছেন আমি যে আপনাকে দেখিয়ে দিয়েছিলাম সেদিন? হ্যাঁ, করি করি। করেন? আপনি ডেইলি হ্যাঁ, ০.৫ ঘন্টা, আপনি সকালে ০.৫ ঘন্টা, আপনার বিকালে ০.৫ ঘন্টা আপনি ডেইলি এক্সারসাইজ করবেন। অন্তত সপ্তাহে ৫ দিন। ঠিক আছে? সপ্তাহে ৫ দিন আপনি হচ্ছে ডেইলি সকালে ০.৫ ঘন্টা, বিকালে ০.৫ ঘন্টা আপনি এক্সারসাইজ করবেন, ভিটামিন সি জাতীয় বেশি খাবার খাবেন, কার্বোহাইড্রেট কমাবেন। আর আপনার লিফি ভেজিটেবল যেহেতু হচ্ছে আপনার কনস্টিপেশনও আছে, যে আপনার শাকসবজি, শাকসবজি আপনি বেশি পরিমাণে খাবেন। আর বুঝতে স্বরূপবাবু, পারছেন রাতে তো? ভাত খাওয়া বন্ধ করছেন? রাতে ভাত খাওয়া বন্ধ করছেন রা- কিনা? রাতে তো এখন খাই না, ওই মুড়ি খাই আর কি। আয় হ্যাঁ, হায়! হ্যাঁ, ভাতের মুড়ি চেয়ে খায়। মুড়ির ভাত গ্লাইসেমিক খায় না, ইনডেক্স মুড়ি আরো খায়। আরো কম। আরে মানে এটার ভাত আপনার, খায় না, মুড়ি আমি খায়। বাহ, মুড়ি, কি সুন্দর কথা। না আপনার হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার আমি আলু খাই না, কিন্তু চিপস খাই, ওই রকম। চিপস খাই। এখন আমরা, এটা আমারও জানা ছিল না অ্যাকচুয়ালি, আমার এক স্যার বলেছেন। তো আমরা অনেক সময়, অনেকে ডায়াবেটিস রোগীরা ওরা ভাত খায় না, কারণ ভাত তো ডায়াবেটিস বাড়ায়, ভাত খাবো না, আমি মুড়ি খাবো। আমার বাবা অনেক সময় মুড়ি খায়। তো অ্যাকচুয়ালি আপনার, আপনার ভাতে গ্লুকোজে পরিণত হওয়ার যতটুকু সময় লাগে, আপনার মুড়ি তার চেয়ে বেশি দ্রুত সময়ে সে ব্লাড বাড়িয়ে ফেলে। বুঝতে পেরেছেন? কোনোভাবেই মুড়ি খাওয়া যাবে না। আপনি রাতে আলু আর সিদ্ধ খান, বুঝতে পারছেন? আলু সিদ্ধ খান। আর আপনার যেহেতু হচ্ছে আপনার সেরাম ক্রিয়েটিনিন একটু বেশি, আপনি হচ্ছে মুড়ি তো খেতেই পারবেন না, কারণ মুড়ির মধ্যে এক্সট্রা লবণ থাকে। লবণ হচ্ছে, অতিরিক্ত লবণ কিডনির শত্রু। আমার তো মনে হয় স্বরূপপ্রভু, ওই যে শুভকারাদিকা আমাদের নর্মাল রেগুলার খাবার লবণকে অ্যাভয়েড করে উনি পিঙ্ক সল্ট খাওয়াটা ওনার জন্য কেমন হয়? পিঙ্ক সবসময় শুধু সল্ট পিঙ্ক সল্ট, যদি প্রয়োজন মানে হয়, আমাদের সৈন্ধব পিঙ্ক লবণ সল্ট এখন আমরা হচ্ছে, যেটা পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে উনি খাবারে, উনি হচ্ছে রান্নায় রান্নায় হচ্ছে পিঙ্ক সল্ট হুম, ইউজ করতে পারে, তবে কোনো হুম, কাঁচা বা হচ্ছে কোনো খাবারের সাথে কোনো এক্সট্রা লবণ হচ্ছে ইউজ করা যাবে না। হুম, হুম। রান্নায় পিঙ্ক সল্ট ইউজ করবে, কিন্তু খাবারের সাথে এক্সট্রা লবণ ইউজ আপনি করবে না, বা লবণ জাতীয় খাবারগুলো হচ্ছে স্বরূপপ্রভু, অ্যাভয়েড সাধারণ করবে। খাবার যে লবণটা, ওটা আপনি একদম বাদ দিয়ে দেন। পুরো বাসায় সবসময় সৈন্ধব লবণ ইউজ করেন, রান্না খাওয়া দাওয়া শুধু সৈন্ধব কি লবণ। লবণ? কি লবণ সৈন্ধব প্রভু? লবণ। সন্দুক লবণ, সিন্ধুক লবণ। সন্দুক লবণ। হুম, ও, ওটাই পিঙ্ক সল্ট। রাতে আপনি আলু সিদ্ধ খান, প্রয়োজনে আর ওই যে মিষ্টি আলু, তেলের কথা মিষ্টি আলু তো বলছেন, খেতে পারেন, তাই না শুভকারাদিকা? মিষ্টি আলু সিদ্ধ। হ্যাঁ হ্যাঁ। অলিভ অয়েল, যে কি কি? তেলের কথা বলছিলেন, অলিভ অয়েল, হ্যাঁ হ্যাঁ, ওইটা অলিভ কি, অয়েল তেল। ওইটা তো ওইটা হ্যাঁ, আপনি যদি দাম, রান্নায় সয়াবিন তেলের পরিবর্তে আপনি অলিভ অয়েল ইউজ করতে পারেন, আপনার গুড অপশন, ভালো, আপনি যদি অলিভ অয়েল ইউজ দাম করেন। বেশি পড়বে আর কি। হুম। দামটা কি অনেক বেশি? এটা তো দাম অনেক বেশি, অলিভ অয়েলের দাম বেশি, অলিভ অয়েলের দাম বেশি। কিন্তু হচ্ছে আপনি সয়াবিন তেল ইউজ করেন না, আপনার পরিমিত পরিমাণে, আপনার তো শোনেন, তবে ওই আপনার যে উচিত কি জানেন? স্বরূপপ্রভু, আপনি যেটা করতে পারেন, আমাদের তো অয়েলেরও কিছু স্ট্যান্ডার্ডিটি আছে। ধরেন এই সয়াবিন তেল, যেমন সয়াবিন তেল থেকে সরিষার তেলটা বেটার, সরিষা তেল থেকে আপনার হচ্ছে সানফ্লাওয়ার অয়েলটা বেটার, এরকম বাদাম তেল বেটার, অলিভ অয়েল বেটার। হ্যাঁ, আপনি ওই হ্যাঁ, বিকল্প সানফ্লাওয়ার অয়েল ইউজ করতে পারেন। use তবে করতে আমি পারেন। শুনেছি, আমি ডক্টর দেবী সেঠিরই আমি একটা লেকচার শুনেছি, অ্যাকচুয়ালি কোনো অয়েলে হচ্ছে আমাদের কোনো বডির অয়েলই জন্য ভালো ভালো না, না। কোনো কোনো অয়েলই অয়েলে ভালো না। ভালো না। অলিভ ওই যে অয়েলও মাছের, আপনার পরিমিত পরিমাণে খেতে হবে, অলিভ অয়েলও আপনাকে হুম, পরিমিত পরিমাণে খেতে হবে। ওইটাই। তো আর হচ্ছে স্বরূপপ্রভুর আমি বলবো আপনাকে, প্রভু আমি আপনাকে সাজেস্ট করব, আপনি সিদ্ধ বেশি খাবেন, সিদ্ধ। আর কাঁচা মানে বাঁচা, কাঁচা কাঁচা মানে বাঁচা, কাঁচা ইজ ইকুয়ালস টু বাঁচা। বুঝতে পারছেন? আপনি কাঁচা তো যেমন হচ্ছে কাঁচা গাজর, শসা, সালাদ, হ্যাঁ, এই খাবারগুলো আপনি যত, যেমন আপনার বাঁধাকপি, এগুলো হচ্ছে আপনার, আপনার থাইরয়েডের সমস্যা আছে কিনা প্রভু? থাইরয়েডের সমস্যা আছে? থাইরয়েডের সমস্যা থাকলে তো আপনি থাইরয়েড আছে, বাঁধাকপি খেতে পারবেন না। থাইরয়েড আছে তো। থাইরয়েডের সমস্যা আছে, তাহলে হচ্ছে আপনাকে হচ্ছে ওই যে ফুলকপি, বাঁধাকপি, এগুলো একটু করতে হবে, অ্যাভয়েড করতে হবে। তাহলে হচ্ছে আপনি সালাদ, শুনেন, প্রতিদিন হচ্ছে আপনি প্রথমে সালাদ খাবেন, তারপর হচ্ছে যতটুকু ভাত খাওয়ার অল্প একটু ভাত খাবেন। তাইলে কি হবে, তখন হচ্ছে আপনার এই ভাত রেজিস্ট্যান্স স্টার্চে পরিণত হবে। যখন আমাদের নিচে একটা সালাদের লেয়ার থাকবে, তখন সালাদ এই ভাতকে ভালো অ্যাবজর্ব হতে দিতে মানে ব্লাডে তাড়াতাড়ি গ্লুকোজ রিলিজ হতে দিবে না, আর ওই রিলিজের পরিমাণটা হচ্ছে স্লো করে ফেলবে। বুঝছেন?
আপনি হচ্ছে প্রথমেই হচ্ছে সালাদ খাবেন, তারপর হচ্ছে আপনি ভাত খাবেন। আর ঠিক সিদ্ধ আছে। জাতীয় খাবার বেশি খাবেন, ভর্তা আইটেম এগুলো বেশি খাবেন। সৌরভপ্রভু, ভালো হয় আপনার ওই যে আপনি প্রতিদিন বাসায় ওই যে টক দই যদি থাকে, টক দই দিয়ে পুদিনা পাতা দিয়ে বুড়ানি করে ওটা খাবার আগে খেয়ে তারপরে আবার আপনি খাওয়া দাওয়া যা খেলেন, ওটা কিন্তু খুব ভালো ডাইজেশনে হেল্প করে। আমি ওটাকে প্রথমে বলছিলাম ডেলি টক টক দই খাওয়ার জন্য। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন খাবে আর আর কি কি। করা? তারপর তারপর আবার সুস্থ হয়ে গেলে আবার আগের মতো মাইর দিবে। আমি জানি তো ওনার। হুম, না না, প্রভু চেষ্টা করি প্রভু আমার অনেক নিয়ম মহান। মাইনে চলার জন্য। প্রভু আপনি আপনি পারবেন। আশা করি আমি গুরু কৃষ্ণের কাছে প্রার্থনা করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যান। আপনি যদি রেগুলার, আমি বলি আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন, আপনি হচ্ছে আপনাকে সিদ্ধ সিদ্ধ খাবার, তারপর হচ্ছে কাঁচা খাবার, যেগুলো কাঁচা খাওয়া যায় সেগুলো যদি আপনি, এই যে শসা, তারপরে গাজর, এগুলা হচ্ছে আপনি কাঁচা কাঁচা খাবেন। কাঁচা খেলে আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন। আর আপনি অনেক মহান বৈষ্ণব, আমি আশা করি খুব দ্রুত আপনি সুস্থ হয়ে আপনি গুরু কৃষ্ণকে অনেক বেশি সার্ভিস দিতে পারবেন। হরে কৃষ্ণ। তো ঠিক ধন্যবাদ আছে। আর সবাইকে। আমি আজকে হচ্ছে আমি যাই প্যান প্যান যাই করলাম, এটা হচ্ছে উপেন্দ্র প্রভুর অশেষ করুণা। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড শিল হয়ে গিয়েছিলাম। আমি প্রপাত কি ক্লাসের জয়। আগে যা। ক্লাসের আগে আমি আমার সামনে বিশাল বড় এক বই, কিন্তু অ্যাকচুয়ালি আমার বইয়ে আমি যখন আমি বলতেছিলাম কথাগুলো, তখন আমার বইয়ের লেখাগুলো হচ্ছে ব্লার দেখাচ্ছিল। আর উপেন্দ্র প্রভু আমাকে একটা স্লাইড তৈরি করে দিয়েছিল, স্লাইডের লেখাও আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, সত্যি মানে সত্যি আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছিলাম আমি যাই বলতেছিলাম উপেন্দ্র প্রভুর অশেষ করুণায় বলতেছিলাম। আমার শিল অ্যাকচুয়ালি আমার কোনো প্রপাত অ্যাবিলিটি ছিল কি না। জয়। না হচ্ছে এখানে আমার বইয়ের কোনো ইয়ে, না হচ্ছে স্লাইডের কিছু। এখানে উপেন্দ্র প্রভুর আহ, ওনাকে গুরু কৃষ্ণ যতটুকু করুণা করেছেন, তিনি আমাকে আমার সাথে শেয়ার করেছেন সেই করুণা। সেই করুণায় আপনাকে এই যে এখনো পর্যন্ত যে আমি কথা বলতেছি স্মার্টলি, সেটা হচ্ছে অল ক্রেডিট গোস টু হিম। বুঝছেন, আমার কোনো ক্রেডিট নাই। প্রপাত তো কি জয়, এভাবেই শিল আশা গুরু করি মহারাজ প্রভু কি আমার জয়। প্রতি করুণা করবেন, আপনারা আমার প্রতি আশীর্বাদ, আপনারা সবাই কত আমার খুব, আমি আপনাদের কথা আমি আমি যখন বিশেষ করে আমি নাইট করি সজাগ থাকি, তখন আমি আপনাদের কথা আমি চিন্তা করি যে আপনারা কত সুন্দরভাবে সাধন ভজন করেন, তারপরে হচ্ছে কত সুন্দরভাবে গুরু কৃষ্ণকে সন্তুষ্ট করছেন, গুরু কৃষ্ণের প্রিচিং সার্ভিসে হচ্ছে আপনারা আপনাদের জীবনটাকে অতিবাহিত করছেন। কিন্তু আমি পারছি না, মানে আমি আমি আর কতদিন বেঁচে থাকবো তো জানি না। আমি আমার মানব জীবনটাকে হচ্ছে আমি কিভাবে মানে অবহেলায় কাটাচ্ছি, এটা আমি খুব হৃদয় থেকে ফিল করি। তো আপনারা আমার জন্য একটু আশীর্বাদ করবেন, আপনাদের চরণে রাখবেন, যাতে হচ্ছে আমি আপনাদের একটু সেবা করতে পারি, তাইলেও আমার এই মানব শিল জীবনটা সার্থক হবে। প্রপাত কি, জগৎ গুরু শিল প্রপাত কি, পতিত পাবন শিল গুরু মহারাজ কি, জয় हर ग्रेस शुभ राधिका देवी दासी की। জয় শিল नमः প্রভুপাদ, ओम শিল गुरु श्री महाराज की जय। गौर प्रेमानंदे हरि ओम। কালিন্দী মাতাজিকে রিকোয়েস্ট করব, আজকে কিন্তু ভক্তের সংখ্যা একটু কম হয়েছে, তো এই ধরনের ক্লাসগুলি আমাদের সব ভক্তদের দরকার। তো সামনের জন্য আরো অনেক ভক্ত পার্টিসিপেন্ট হয়, তো একটু তবু মাথায় আপনি তো রাখবেন। সকালে ঘোষণা করলেন, সবাই তো হুম। জানছে। এখন আর কি সবাই বলবেন? জানছে, কিন্তু আমরা আমাদের ভক্তরা তো আসলে কি বলবো, ওরা তো আর সবাই সিরিয়াস ভক্ত না, ওরা হচ্ছে সব ঠেলা গাই। যারা এসছে ওরা সিরিয়াস, কিন্তু যারা আসেনি ওরা অনেকেই ঠেলাগাড়ি ভক্ত। তো একটু পুশ আর করতে হবে আর হচ্ছে হ্যাঁ, আরেকটা কথা বলি যে আমি নেক্সট ক্লাসে, আমি প্রত্যেক ক্লাসে আমি লাস্ট ক্লাসের রিভিউ নিব, যে আমি যে এই যে হ্যাঁ, কথাগুলো এটা বলছি নেওয়া বা দরকার, তা এই নাহলে ওই যে আমি ক্লাসে যেটা হচ্ছে বললাম, ক্লাসে আহ, এসে একটা নিজে শুনলো আর একটা নিজে চলে গেল। এবং শুধু তাই না, হ্যাঁ, হ্যাঁ। আপনি আমার ক্লাস থেকে কোন কোন শিক্ষাগুলো আপনার নিজের জীবনে প্রয়োগ করেছেন সেটা একটু শেয়ার করুন। হ্যাঁ এভাবে প্রভু, আসলে প্রত্যেক ভক্তদের থেকে রিভিউ নিতে হবে। মাতাজি যেগুলি আজকে আলোচনা করেছেন এগুলি আমরা আগামী ক্লাস শুরু হওয়ার আগে আমরা মানে চেষ্টা করব। এখন তো ব্রত চলছে, আর এই ব্রত উপলক্ষে আমাদের একটা অভ্যাস হচ্ছে ভালো, সেটা হচ্ছে মানে এই যে তেল তেল অ্যাভয়েড করার আর কি একটা অভ্যাস হয়ে গেছে। আমার মনে হয় সামনের দিকে আমরা তেল অ্যাভয়েড করে শীতঋতুতে খাওয়া আমাদের জন্য খুব একটা সমস্যা হবে না। আর ব্রত শেষ হয়ে গেলে মাতাজি আমাদেরকে যেই সিস্টেমগুলির কথা বলেছে, বিশেষ করে অ্যানিমিয়া থেকে আমরা কিভাবে মুক্ত থাকতে পারি, সেজন্য আমাদের কিভাবে আমাদের ডায়েটের যে সিস্টেম ফলো করা উচিত,
সেটা আমরা অবশ্যই আমাদের লাইফে আমরা অ্যাপ্লাই করব। আর যখনই আমরা এটা অ্যাপ্লাই করব তখনই আমরা আসলে বলতে পারবো যে গত ক্লাসে কি আলোচনা করা হয়েছিল। হ্যাঁ, সেটাই। থ্যাংক ইউ ধন্যবাদ সো মাচ। সবাইকে। জয় আমার হোক একটু সবার। একটা প্রশ্ন ছিল। এত লেটে প্রভু, আমরা তো এতক্ষণ আমি জয়গান আসলে দিয়ে একটু দিলাম। পাইনি। তো একটু মাতাজির কাছে জানা ছিল যে আসলে এই যে রক্ত স্বল্পতার কারণে যে শরীর দুর্বল লাগে, এটা বুঝতে পারি। আর কি কি লক্ষণ দেখা দিতে পারে আর কি? যেমন সময় জিভ শুকায় যেতে পারে বা জিভ খসখসে লাগে, এরকম কি হয়? আপনার হচ্ছে আপনার ফ্রিকোয়েন্টলি আপনার হচ্ছে দেখবেন হচ্ছে জিহ্বা ইনফেকশন হচ্ছে, তারপর হচ্ছে মুখের মধ্যে আপনার ভ্যারাইটিস ধরনের হচ্ছে, এটাকে বলা হয় অ্যাপথাস আলসার। আপনার হুম মুখের হুম। মধ্যে দেখবেন যে সাদা সাদা ঘা হচ্ছে, জিঞ্জিভাইটিস। হ্যাঁ আপনার হচ্ছে যে গাম গাম ব্লিডিং, তারপর হচ্ছে গামের মধ্যে ইনফেকশন হচ্ছে। আপনার শরীর হচ্ছে মানে দুর্বলতা তো আছেই, শরীর হ্যাঁ। ঝিমঝিম করছে। অনেকে দেখবেন হাতে ঝিমঝিম করে, পায়ে ঝিমঝিম করে, শরীর শক্তি লাগে না, ম্যাজ ম্যাজ করে। এই যে কথাগুলা এই যে হুম মানে রোগীরা যেই কথাগুলা এসে হচ্ছে কমপ্লেন করে আর কি, তো সেই সেই ধরনের উপলব্ধি করবেন। যেমন হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি, এটার কারণে হচ্ছে আপনার কি হয়, পেরিফেরাল নিউরোপ্যাথি পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করে। পেরিফেরাল নিউরোপ্যাথির হচ্ছে সাইন সিমটমস হচ্ছে এই যে হাত পা ঝিমঝিম ঝিমঝিম করে। বুঝতে পারছেন? আমার জেঠিমার জেঠিমা হচ্ছে আপনার ক্রনিক কি বলবো পেশেন্ট আপনার ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির। উনি মাঝে মাঝে প্রায়ই আমাকে বলে যে আমার স্বর্ণা, আমার এই শরীরটা ঝিমঝিম করে, হাত পা ঝিমঝিম করে। বুঝছেন? এটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির হচ্ছে একটা লক্ষণ। তারপর হচ্ছে আপনার চোখেও আপনি কম দেখতে পারেন। আপনি ভুলে যেতে পারেন, আপনি একটা কোনো কিছু মনে রাখতে পারছেন না। হ্যাঁ, আপনি একটা মানুষের নাম ভুলে যাচ্ছেন। তারপর হচ্ছে কোন একটা জিনিস যেটা আপনার আগে মনে থাকতো এখন মনে থাকতেছে না খুব দ্রুত। এটা একটা চাবি এখানে রেখেছেন কিন্তু আপনি ভুলে গেছেন। ডিমেনশিয়া হচ্ছে আমাদের ভিটামিন ডেফিসিয়েন্সির একটা লক্ষণ, মানে ভুলে যাওয়ার প্রবণতা, শরীর দুর্বলতা, চোখে কম দেখা। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গার মধ্যে ইনফেকশন হচ্ছে, শুধু শুধু ইনফেকশন হচ্ছে, এরকম হাত পা ঝিমঝিম করা। এগুলো হচ্ছে কমন সিমটমস অফ অ্যানিমিয়া। হ্যাঁ, ঠিক আছে মাতাজি। অনেক সময় জিভ যে খসখসে লাগে, মনে হয় যেন জিভ শুকায় যাচ্ছে, বা গলায় কথা বলছে হঠাৎ করে মনে হচ্ছে গলার ভিতরে শুকিয়ে গেল একটু। আপনার কি ডোক ডায়াবেটিস আছে? আপনার কি ডায়াবেটিস আছে? না মাতাজি, এমনি তো ধরা পড়েনি, কয়েকবারই চেক আপ করা হয়েছে। আচ্ছা, তাহলে আপনার জিভ শুকিয়ে যাওয়া, আপনার গলা শুকিয়ে যাওয়া, এটা হচ্ছে ডিহাইড্রেশনের কারণে। আপনি জল কম খাচ্ছেন, এই কারণে ডিহাইড্রেশনের কারণে হচ্ছে আপনার এটা হতে পারে। আর আমাদের আরেকটা কথা, যে এই ওরাল হাইজিন মেনটেন করা, বুঝছেন? আপনার হুম এরকমটা বলে সকালবেলা দাঁত ব্রাশ করার চেয়ে আপনার রাতে দাঁত ব্রাশ করা ভালো। অনেক যেমন কেউ যদি সকালবেলা দাঁত ব্রাশ করতে নাও পারে কোনো সমস্যা নেই, কিন্তু রাতে দাঁত ব্রাশ করাটা হচ্ছে খুবই ম্যান্ডেটরি, খুবই ম্যান্ডেটরি। তারপর হচ্ছে এই যে আপনি দেখবেন আপনার জিহ্বার উপর একটা সাদা প্রলেপ পড়ে থাকে, বুঝছেন? এগুলো কিন্তু অনেক দিন পরিষ্কার করা না করে আপনি কি করবেন, একটা আপনার কুসুম গরম জল আর হচ্ছে একটা পরিষ্কার নরম কাপড়, নরম কাপড় দিয়ে হচ্ছে আপনি দেখবেন জিহ্বাটা যদি আপনি ঘষেন, আপনি দেখবেন সাদা সাদা অনেক ময়লা বের হবে। ওরাল হাইজিন মেনটেন করা লাগে। এটা হচ্ছে আমাদেরকে অনেক আমাদের হেলদি রাখতে হেল্প করে। আমরা যদি ওরাল হাইজিন, আমরা যদি দাঁতগুলোকে হচ্ছে রাতের বেলা ঘুমানোর পর যদি হচ্ছে রাতের বেলা যদি কেউ দাঁত ব্রাশ না করে, সকালবেলা দাঁত ব্রাশ করে লাভ নেই। সকালবেলা দাঁত ব্রাশ আমাদের মুখের গন্ধ দূর করতে সাহায্য করে, কিন্তু আমরা যদি আমাদের দাঁতকে সুস্থ রাখতে চাই আর হচ্ছে এই রোগ জীবাণু থেকে বা ডেন্টাল কেরিস থেকে আমাদের দাঁতকে বাঁচাতে চাই, অবশ্যই রাতে দাঁত ব্রাশ, খাবার পরে দাঁত ব্রাশ করতে হবে, মাস্ট। দাঁতের এই হাইজিনের উপর মনে হয় পার্থপ্রভুকে একটা ক্লাস দিতে হবে। পার্থপ্রভুকে নিয়ে দাঁতের উপর একটা ক্লাসের আয়োজন করতে হবে। ডেন্টাল স্পেশালিস্ট নাকি? হরি বল। ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। শিল প্রপাত কি অনন্ত কোটি বিষ্ণু তাই। ভক্তবৃন্দ। তো যদিও আজকে একাদশী, তাই। একাদশীতে হরিবাসরে ভগবানের কথা আমরা শুনি, কিন্তু আজকে আমরা একটু, যদিও এটা সরাসরি ভগবত কথা না, কিন্তু এটা ভগবত কথার জন্য উপযোগী। কারণ শরীর যদি আমরা সুস্থ না রাখি তাহলে আমরা ভগবানের সেবা করতে পারবো। তো সেজন্য এটাও আমাদের একটা পার্ট, ভগবত সেবার এটাও একটা পার্ট, ভক্তদের শারীরিক যত্ন। তো
তো ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও। ওম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা জয় সিন্ধুভ্যেব জয়। হরে হরে বল।